সমস্যার মধ্য দিয়ে যাওয়ার জন্য। তো আমাদের ক্লাস যেহেতু রেকর্ডিং হবে, আমরা চেষ্টা করব ক্লাসের মধ্যে যতটা সম্ভব স্বাধীনতা বজায় রাখা এবং ক্লাসটা খুব ভালোভাবে এনজয় করার। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। আহ, আজকে যারা প্রথম জয়েন করেছেন তাদের জন্য আমার পরিচয়, আমি রক্তিম, এবং আপনাদের গার্ডিয়ান নার্সিং এর যে লাইসেন্সের কোচিং, এখানে আমি শুরু থেকে আছি। তো এই ব্যাচে আমার হচ্ছে এটা থার্ড ক্লাস, মেবি, হ্যাঁ থার্ড ক্লাস। তো আজকের ক্লাসে আমরা পেডিয়াট্রিক নার্সিং এর সম্পর্কে জানবো, এবং আমরা আজকে কিছু টপিক সিলেক্ট করেছি। এই সিলেক্টেড টপিক গুলো থেকে আমরা জানবো। তো আমরা বেসিক্যালি ওভারঅল সব টপিক পড়াই না, যে টপিকগুলো আপনাদের লাইসেন্সে আসার মতো, যে টপিকগুলো খুব ইম্পর্টেন্ট এবং হচ্ছে বিগত কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা যেটা দেখেছি যে বিগত কোশ্চেন গুলোতে এসেছে এবং নেক্সট আসতে পারে, সেই ধরনের কোশ্চেন থেকে আপনাদেরকে সিলেক্ট করে, টপিক সিলেক্ট করে সেগুলো পড়ানো হয়। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করার এবং মনোযোগ সহকারে করার। তাহলে আশা করি ভাইয়া এখান একটা থেকে প্রশ্ন ছিল। কিছু নিতে পারেন। শুরুতেই প্রশ্ন বলেন। মানে যে পিডিএফ থেকে যে মানে প্রশ্নগুলো মানে আমরা পিডিএফ ডাউনলোড করবো, ওগুলো কি মানে ফটোকপি করা যাবে? হ্যাঁ, করা যাবে, এটা নিয়ে তো প্রথমেই কথা বললাম। ঠিক আছে, ভাইয়া আমি তো রিসেন্টলি শুরু করেছি মাত্র, আর হাতে সময় আছে 3 মাস। আমি কি এর মধ্যে প্রিপারেশনটা নিতে পারবো? হ্যাঁ অবশ্যই নিতে পারবেন, কেন পারবেন না। এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা হচ্ছে নার্সিং এর কোর্স অলরেডি শেষ, লাইসেন্স দিবে সামনে বা দু একবার দিয়েছে, তাদের সবাইকে ইনভাইট করবেন আমাদের ক্লাসে যুক্ত হওয়ার। এবং ক্লাসে যুক্ত হলে আশা করি তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকবে যে না, আমার প্রত্যেকটা ক্লাসে পড়া প্রত্যেক দিন শেষ করতে হবে, এই একটা ফোর্স তাদের মধ্যে কাজ করবে। আদারওয়াইজ আপনি ভিডিও দেখেও অনেক সময় অনেকে চেষ্টা করে, ইউটিউবের ভিডিও দেখে বা আমাদের বিভিন্ন পেজের ভিডিও দেখে। তো হয় কি যে একটা প্ল্যাটফর্মে রেগুলার বেসিস একটা জায়গায় প্ল্যাটফর্মে যুক্ত থাকার মাধ্যমে যদি কেউ কোর্স করে বা এই ক্লাসগুলো করে, তাহলে হয় কি একটা নিজের মধ্যে ফোর্স কাজ করে যে না, আমার এই ক্লাসটা হয়েছে, আমার নেক্সট ক্লাসে এই টপিকটা শেষ করতে হবে। এবং আমাদের যারা আমরা ক্লাস নেই, আমাদেরও একটা টার্গেট থাকে যে আমরা এই 2 মাস বা এই 3 মাস, এই এতদিনের মধ্যে পুরো টপিকটি শেষ করা। তো এই জন্য আমাদের একটা প্ল্যাটফর্মে, যেটা হোক গার্ডিয়ান বা অন্য যে কোনোটা, বাট গার্ডিয়ান যেহেতু আমাদের লাইসেন্সের একদম শুরু থেকে, লাইসেন্সের শুরু থেকে যখন গার্ডিয়ান শুরু হয় তখন অন্য কোনো কোচিং এ লাইসেন্সের কোনো ব্যাচ ছিল না। তো আমরা যেহেতু শুরু থেকে করছি, তো অবশ্যই আমরা বলার চেষ্টা করি যে গার্ডিয়ানে যুক্ত হওয়ার। ঠিক আছে, তো ভাইয়া একটু গাইডলাইন দিয়েন ক্লাস শেষে, মানে যে হুম, কিভাবে এখন শর্ট টাইমের মধ্যে প্রিপারেশন নেওয়া যায়। হুম, ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে ক্লাসে প্রবেশ করি। আমাদের আজকে পিডিয়াট্রিক নার্সিং এর সেকেন্ড ক্লাস এবং হচ্ছে আমার পার্সোনালি থার্ড ক্লাস। তো আমরা আজকে ট্রাই করব বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করার, এবং আলোচনাটা আমাদের প্রায় 1 ঘন্টা ব্যাপী হবে। তো সবাই কাইন্ডলি ধৈর্য ধরে থাকবেন এবং ক্লাস শেষে আমাকে কোশ্চেন করবেন যদি কোনো কিছু অজানা থাকে। তো প্রথমে আমরা শুরু করছি ব্লাড ইনকম্প্যাটিবিলিটি, এবং গত ক্লাসে আমরা করেছিলাম বিলিরুবিন। হ্যাঁ, বিলিরুবিন নিয়ে, হাইপার বিলিরুবিনেমিয়া এবং হচ্ছে আরো কিছু পেডিয়াট্রিক যে ডিজিজ, সেই ডিজিজ গুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আর আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি ব্লাড ইনকম্প্যাটিবিলিটি। এরপরে আমাদের আছে সেপসিস, নিওনেটাল সিজার, দেন হচ্ছে ক্লেফট লিপ, ক্লিফট প্যালেট, এরকম কিছু গুরুত্বপূর্ণ টপিক। তো আমরা দেখি এই টপিক গুলো থেকে প্রতি বছর কোশ্চেন হয়, এবং আমরা যেই এরিয়াগুলো থেকে কোশ্চেন হয় সেই এরিয়াগুলো চুজ করেছি যে সবার জন্য, যাতে সবার জন্য ইজি হয়। এবং মোস্ট প্রবাবলি কমন কোশ্চেন থাকে প্রশ্ন। তো আমরা ইনকম্প্যাটিবিলিটি বলতে কি বুঝাই, কারো ধারণা আছে ইনকম্প্যাটিবিলিটি মানে কি? ইনকম্প্যাটিবিলিটি মানে হচ্ছে অসঙ্গতি, এক কথায়। হ্যাঁ, এক কথা যদি বলি তাহলে ইনকম্প্যাটিবিলিটি মানে হচ্ছে অসঙ্গতি। আচ্ছা, এখন কথা হচ্ছে ব্লাড ইনকম্প্যাটিবিলিটি মানেটা কি? এর মানে হচ্ছে, ব্লাড ইনকম্প্যাটিবিলিটি মানে হচ্ছে যে ব্লাডের অসঙ্গতি। আচ্ছা, কি অসঙ্গতি? ব্লাডের 2 ধরনের অসঙ্গতি হয়। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে এ বি ও, মানে আমাদের ব্লাড গ্রুপের নাম যেটা। হ্যাঁ, আমরা কি কি গ্রুপ জানি? এ, বি, তারপরে ও, এ বি, এই 4টা গ্রুপ আমরা বেসিক্যালি জানি। এর মধ্যে পজিটিভ নেগেটিভ আছে, তাই না? তো পজিটিভ নেগেটিভটাকে আমরা হচ্ছে আর এইচ ফ্যাক্টর বলি। সেটাকে কি বলি? আর এইচ ফ্যাক্টর, বা আর এইচ দ্বারা প্রকাশ করি এক কথায়। তো
ব্লাড ইনকম্প্যাটিবিলিটি মানে হচ্ছে যে এই আর এইচ পজিটিভ নেগেটিভ, এই দুইটা একজন প্রেগনেন্ট ওম্যান এবং হচ্ছে তার বেবির কোন ক্ষেত্রে পজিটিভ এবং কোন ক্ষেত্রে নেগেটিভ থাকলে সমস্যা হয়, বা হাজবেন্ড ওয়াইফের কোন ক্ষেত্রে নেগেটিভ কোন ক্ষেত্রে পজিটিভ থাকলে সমস্যা হয়, এবং এবিও এবং এই ব্লাড গ্রুপগুলো কোন ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে, হাজবেন্ড ওয়াইফ বা হচ্ছে বেবি এবং মাদারের কোন গ্রুপগুলো হলে সমস্যা সৃষ্টি হয়। তো এই জিনিসগুলো আমরা এই আজকের টপিকের মধ্যে জানবো। এটাই হচ্ছে ব্লাড ইনকম্প্যাটিবিলিটি, মানে হচ্ছে রক্তের অসঙ্গতিপূর্ণতা। ঠিক আছে, এটা হচ্ছে সহজ ভাষা আমরা যদি বলি তাহলে এটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, এখন আসি যে আসলে ব্লাড ইনকম্প্যাটিবিলিটিটা কি। এখানে বলছে ব্লাড ইনকম্প্যাটিবিলিটি occurs when maternal and fetal blood types are immunologically incompatible, মানে এক না, leading to maternal antibodies destroying fetal red blood cell। মানে যেই ক্ষেত্রে আমাদের এই ব্লাড গ্রুপ ভিন্ন হওয়ার কারণে বেবির বা ফিটাসের ব্লাড সেল, রেড ব্লাড সেল খুব দ্রুত ধ্বংস হয়ে যায়, ডিস্ট্রাকশন হয়ে যায় বা ডিস্ট্রয় হয়ে যায়। সো সেই অবস্থাটাকে বলা হচ্ছে কি ব্লাড ইনকম্প্যাটিবিলিটি। আচ্ছা, তো বেসিক্যালি আমরা দেখি যে এবিও যেটা, প্রথম দিকে আমরা দেখলাম যেটা এবিও, এবিও ইনকম্প্যাটিবিলিটি আমরা দেখি যে অতটা ডেঞ্জারাস না বা খুব বেশি ক্ষতি করে না, বা এটা মোস্ট কমন না। তো মোস্ট কমন কোনটা? মোস্ট কমন হচ্ছে আর এইচ ইনকম্প্যাটিবিলিটি, মানে পজিটিভ নেগেটিভ এই দুইটা সমস্যা সৃষ্টি করে সব থেকে বেশি। আচ্ছা, এখন দেখি কি সমস্যা সৃষ্টি করে। আচ্ছা, এখন আসি আর এইচ ইনকম্প্যাটিবিলিটি। তাহলে ব্লাড ইনকম্প্যাটিবিলিটি আমরা কয় ধরনের পড়লাম? দুই ধরনের। হ্যাঁ, আচ্ছা, দুই ধরনের কি কি? একটা হচ্ছে এবিও, একটা হচ্ছে কি আরএইচ। তো এই দুইটা টাইপস আছে। তো এই দুইটা টাইপস এর মধ্যে আমরা আরএইচটা আমরা দেখবো প্রথমে। তো আরএইচ টাইপ মোস্ট প্রবাবলি ইম্পর্টেন্ট বা আমাদের বিশেষ পড়ার বিষয়। আর এবিওটা আমরা পড়বো, বাট এটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা এখন দেখি মাদার আরএইচ নেগেটিভ, ফিটাস আরএইচ পজিটিভ। হ্যাঁ, এরকম যদি হয় যে একজন প্রেগনেন্ট ওম্যানের যেই ব্লাড গ্রুপ আছে সেই ব্লাড গ্রুপটা হচ্ছে নেগেটিভ, হতে পারে সেটা বি নেগেটিভ, হতে পারে এ নেগেটিভ, হতে পারে ও নেগেটিভ, বা হতে পারে এ বি নেগেটিভ। তো এই চার ধরনের হতে পারে। যদি হয় সেই ক্ষেত্রে ফিটাস, হ্যাঁ, মানে ওই মায়ের যে শিশু তার যদি ব্লাড গ্রুপ পজিটিভ হয়, সেটা হতে পারে এ পজিটিভ, হতে পারে বি পজিটিভ, ও পজিটিভ, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? ম্যাটারনাল এক্সপোজার টু ফিটাল ব্লাড ফর্মেশন অফ অ্যান্টি ডি অ্যান্টিবায়োটিক্স। মানে হচ্ছে যে ফিটাস, সেই ফিটাসের ব্লাডে কি হবে? সে ব্লাডে অ্যান্টি ডি অ্যান্টিবডি তৈরি হবে। এই অ্যান্টিবডি কি করবে? ক্রস প্লাসেন্টাল, মানে হচ্ছে প্লাসেন্টা দিয়ে বাচ্চার শরীরে প্রবেশ করে। তো প্রবেশ করার পর এটা ফিটাল আরবিসিস, তারপরে কি হয়? তারপরে সেই অ্যান্টিবডিটা বেবির যে আরবিসি গুলো আছে, রেড ব্লাড সেল, সেই রেড ব্লাড সেল গুলোকে কি করে? অ্যাটাক করে। সো অ্যাটাক করলে কি হবে? অবশ্যই রেড ব্লাড সেল গুলো কি করে? ডিস্ট্রয় করে ফেলে। ঠিক আছে, তো যখন বেবির বা ফিটাসের রেড ব্লাড সেল গুলো ডিস্ট্রয় হয়ে যাবে তখন অ্যাট দ্য লাস্ট স্টেজ অফ লাইফ ফিটাস কি হবে? ফিটাল ডিস্ট্রেস হবে এবং অ্যাট লাস্ট কি হবে? ফিটাল ডেথ হয়ে যেতে পারে। এবং হয় যদি আমরা সেটার কোনো অ্যান্টিডোট না নেই বা ফার্দার কোনো ব্যবস্থা না নেই, সেক্ষেত্রে ফিটাল ডেথ হতে পারে। ঠিক আছে, তো এখানে আমরা একটা ছবির মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার হচ্ছি। দেখেন, প্যারেন্টস এর দুজনের যদি পজিটিভ হয় নো প্রবলেম। হুম, ফিটাস বা হচ্ছে বেবির ক্ষেত্রে সেটা পজিটিভ হলে নো প্রবলেম। হ্যাঁ, যদি দুজনের নেগেটিভ হয় তাহলে ফিটাসের নেগেটিভ হলেও নো প্রবলেম। আবার যদি প্যারেন্টস এর মধ্যে একজনের পজিটিভ এবং একজনের নেগেটিভ হয়, সেক্ষেত্রে হয় বেবি পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে। সেম ক্ষেত্রে যদি
প্যারেন্টসের যে কোনো একজনের নেগেটিভ হয় এবং অন্যজনের পজিটিভ হয়, সেক্ষেত্রে যেই নেক্সট জেনারেশন আসছে সেই নেক্সট জেনারেশনে কি হবে, নেক্সট জেনারেশনের আরএইচ পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। হ্যাঁ, কিন্তু যদি এক্ষেত্রে দেখার বিষয় হচ্ছে ডেঞ্জারাস সব থেকে বেশি হচ্ছে 4 নাম্বারটা, যেটার উপর কার্সরটা আমাদের ঘুরতেছে। তো এই ক্ষেত্রে দেখা যায় এই ক্ষেত্রে দেখা যায় কি, যে আরএইচ নেগেটিভ, সরি, প্যারেন্টসের মধ্যে মায়ের আরএইচ হচ্ছে নেগেটিভ। সেক্ষেত্রে বেবির আরএইচ কিন্তু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তো এই জায়গাটাও খুব ডেঞ্জারাস। এবং এই থার্ড নাম্বারটাও ডেঞ্জারাস, মানে দ্যাট মিনস প্যারেন্টসের যদি দুইজনের ব্লাড গ্রুপ সেম না থাকে, আর এইচ ফ্যাক্টর যদি ভিন্ন হয়, সেই ক্ষেত্রে আমাদের ফিটাসের ক্ষেত্রে ঝুঁকি থাকে। কেন ঝুঁকি থাকে? কারণ হচ্ছে অ্যান্টি ডি অ্যান্টিবডি তৈরি হয়, এবং সেই অ্যান্টি ডি অ্যান্টিবডিটা কিসের মাধ্যমে যায়? প্লাসেন্টার মধ্য দিয়ে ফিটাসের মধ্যে প্রবেশ করে। ফিটাসের মধ্যে প্রবেশ করে কি হয়? আরবিসি, যে ফিটাসের রেড ব্লাড সেল, সে আরবিসি কে অ্যাটাক করে, এবং আরবিসি কে অ্যাটাক করে আরবিসি ডিস্ট্রাকশনে ভূমিকা রাখে। দ্যাট মিনস আরবিসি ধ্বংসের কাজে ভূমিকা রাখে। তো এর ফলে কি হয়? এর ফলে ফিটাল ডেথ হইতে পারে। হুম, আচ্ছা, এখন এক্সট্রা আমরা একটু দেখি, এক্সট্রা নোট। এটা যদিও প্রয়োজন নাই তেমন একটা, মূল বিষয়টা এখানেই, এখান থেকেই সাধারণত কোয়েশ্চেন হয়। তো আমরা এটুকু জেনে রাখলেই না, ঠিক আছে? তারপর আমরা এক্সট্রা কিছু নোট এখানে রেখেছি, কিভাবে অ্যান্টিবডিটা প্রবেশ করে সেই জিনিসটা। যেমন আরএইচ ফ্যাক্টর যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে এই যে কিভাবে ফার্স্ট আরএইচ প্রেগন্যান্সি ইজ জেনারেলি আনএফেক্টেড। যদি আরএইচ পজিটিভ হয়, তো জেনারেলি প্রথম প্রেগন্যান্সিতে কি হয় সেটা সমস্যা করে না, কিন্তু সেকেন্ড প্রেগন্যান্সিতে আবার প্রবলেম করে। ক্রস ওভার অফ ব্লাড ডিউরিং ডেলিভারি বিল্ডস সেন্সিটিভিটি। এবার হচ্ছে অ্যান্টি নেগেটিভ আরএইচ অ্যান্টিবডিজ রিমেইন ইন দ্য মাদার। Residual antibodies attack Rh factor in the blood of the second Rh positive fetus. ঠিক আছে? তো যদি প্রথম বেবির ক্ষেত্রে যদি মায়ের পজিটিভ থাকে, তো সেক্ষেত্রে প্রথম বেবির ক্ষেত্রে সমস্যা হয় না, বাট সেকেন্ড বেবির ক্ষেত্রে সমস্যা হয়। কিন্তু যদি প্রথম ক্ষেত্রেই যদি মায়ের আরএইচ নেগেটিভ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু প্রথমেই এই প্রবলেমটা হতে পারে। কি প্রবলেম? আরবিসি ডিস্ট্রাকশন হয়ে ফিটাল ডিস্ট্রেস হয়ে ফিটাল ডেথ হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখি এক্সট্রা নোটস এর মধ্যে এখানে একটা পয়েন্ট আমরা দিয়েছি, তো এই নোটগুলো আপনারা একটু দেখে নেবেন। তো এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, তবে মোস্ট প্রবলি যেগুলো পরীক্ষা আসে আমি ওটা বলে দিয়েছি। আচ্ছা, এখন আসি এবিও ইনকম্প্যাটিবিলিটি। এবিও ইনকম্প্যাটিবল কেন? যখন মোস্ট কমন কি, মোস্ট কমন জিনিসগুলাই সাধারণত আমাদের বাংলাদেশের ক্ষেত্রে লাইসেন্সে আসে। আদারওয়াইজ অন্য কান্ট্রির ক্ষেত্রে আমরা যদি যাই, সেক্ষেত্রে আরো অনেক ডিপ থেকে কোশ্চেন হয়, যেমন এনক্লেক্স এর ক্ষেত্রে, প্রোম্যাট্রিকের ক্ষেত্রে অনেক ডিপ থেকে কোশ্চেন হয়। বাট বাংলাদেশের ক্ষেত্রে আমরা এখানে যেগুলো রেখেছি মোস্ট কমন জিনিস, সেইগুলো থেকে কিন্তু কোশ্চেন হয়। বাট এই জিনিসগুলো যদি আমরা একটু ধারাবাহিকভাবে পড়ি, তাহলে আমাদের জন্য সহজ হবে। আদারওয়াইজ দেখা যাবে এই জিনিসগুলো সবাই পড়ে আসছে, নার্সিং এর ক্ষেত্রে সবাই জেনে আসছে, বাট এখন মনে নাই। ঠিক আছে? পরীক্ষার খাতায় দেখতে গেলে মনে হবে যে কোশ্চেনটা পরিচিত, অ্যান্সারটা পরিচিত, কিন্তু স্পেসিফিক না। সেই জন্য আমরা ভুল করে চলে আসি। তো আমরা ওই জায়গাগুলোতে কাজ করি, যাতে করে সবাই রাইট অ্যান্সারটা দিয়ে আসতে পারে এবং সবার জন্য ভালো একটা রেজাল্ট ওয়েট করে। তো এখন দেখি এ বিও ইনকম্পেটেবল কখন হয়? যখন মাদারের হচ্ছে ও এবং বেবির এ বি অথবা এ বি পজিটিভ থাকে, সরি পজিটিভ নেগেটিভ পড়ে। পজিটিভ নেগেটিভ আমরা শেষ করে আসছি আর এইস এর ক্ষেত্রে। এখানে শুধু গ্রুপের নাম। মায়ের যদি গ্রুপ ব্লাড গ্রুপ ও ও থাকে এবং বেবির যদি এ বি এবং এ বি হয়, সেক্ষেত্রে কিছু জটিলতা আমাদের তৈরি হয়। কি কি জটিলতা তৈরি হয়? ম্যাটারনাল অ্যান্টি এ অর অ্যান্টি বি আইজিজি। আইজিজি মানে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। এটা একটা অ্যান্টিবডি আমাদের বডিতে তৈরি হয়। তো অ্যান্টিবডিস হেমোলাইজ ফিটাল আরবিসি। এর মানে হচ্ছে যদি
মায়ের ব্লাড গ্রুপ ও থাকে, হুম, এবং বেবির যদি এ বি অথবা এ বি অথবা এ বি থাকে, তো সেই ক্ষেত্রে মায়ের অ্যান্টি এ অথবা অ্যান্টি বি, এই দুইটার একটা, হ্যাঁ, একটা ইমিউনোগ্লোবিউলিন গিয়ে কি হবে, ইমিউনোগ্লোবিউলিন ট্রান্সপ্লাসেন্টাল মানে প্লাসেন্টা দিয়ে বেবির শরীরে প্রবেশ করবে, প্রবেশ করে কি হয়, আরবিসি ডিস্ট্রাকশন করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এইটুক পর্যন্ত ক্লিয়ার সবাই? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, সেটা হুম, হচ্ছে যে ম্যাটারনাল এন্টি এ অর এন্টি বি হুম। আইজিজি অ্যান্টিবায়োটিক্স এই হিমোলিজ ফেটাল আরবিসিটা, এটা আমি বুঝতে পারিনি, আর এটার ফুল ফর্মটা একটু বলে দিলে ভালো হয়। আইজিজি ফুল ফর্মটা তো মাত্রই বললাম। মানে আমি ইমিউন ঠিক করে বুঝি নেই। অ্যান্টি, এটা হচ্ছে অ্যান্টি এ, হুম, অ্যান্টি বি, আর আইজিজি মানে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি। ঠিক আছে, আমাদের বডিতে দুই ধরনের অ্যান্টিবডি থাকে, মেইনলি দুই ধরনের, আরো আছে ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন এম, ইমিউনোগ্লোবিউলিন এ। ঠিক আছে, মেইনলি হচ্ছে কি কি থাকে, এ থাকে অথবা জি থাকে, এই দুই ধরনের অ্যান্টিবডি আমাদের বডিতে থাকে। ঠিক আছে, তো যখন কোনো ব্লাড গ্রুপ কিভাবে তৈরি হয়, ব্লাড গ্রুপ তৈরি হয় কিভাবে এটা জানলে আমরা এদের বুঝতে পারবো। যেমন আমাদের বডিতে যদি আমরা বলি যে কোনো একজন ব্যক্তির বডিতে, হ্যাঁ, ব্লাড গ্রুপ ও আছে, ঠিক আছে, ও আছে মানে হচ্ছে কি, ব্লাড গ্রুপ ও তখনই বলবো যখন কি ওই ব্যক্তির বডিতে অ্যান্টি এ আর অ্যান্টি বি, হ্যাঁ, এই দুই ধরনের অ্যান্টিবডি তার বডিতে থাকবে, তখন আমরা বলি ওই ব্যক্তির ব্লাড গ্রুপ হচ্ছে ও। ঠিক আছে, তো আমরা এভাবে হচ্ছে ব্লাড গ্রুপিং করি। দ্যাট মিনস যদি কোনো ব্যক্তির ব্লাড গ্রুপে ও থাকে, ব্লাড গ্রুপ যদি ও হয়, তার বডিতে কি থাকবে, অ্যান্টি এ আর অ্যান্টি বি ইমিউনোগ্লোবিউলিন জি অ্যান্টিবডি তার মধ্যে থাকবে। তো এখন যদি মায়ের বডিতে ও, মায়ের ব্লাড গ্রুপ যদি ও হয়, তাহলে অবশ্যই তার বডিতে অ্যান্টি এ অ্যান্টি বি আইজিজি অ্যান্টিবডি গুলো থাকবে। ঠিক আছে, এবং বেবির বডিতে যদি এ বি অথবা এ বি ব্লাড গ্রুপ থাকে, সেক্ষেত্রে কি হবে, মায়ের বডি থেকে এনটি এ অথবা এনটি বি, এই দুইটি আইজিজি কি হবে, প্লাসেন্টা দিয়ে বেবির শরীরে প্রবেশ করবে। অবশ্যই, তাহলে বেবির শরীর কোথা থেকে ব্লাড পায়, মায়ের শরীর থেকে। তাহলে এই যে মায়ের শরীর থেকে বেবির শরীরে যে ব্লাড যাচ্ছে, হ্যাঁ, প্লাসেন্টা দিয়ে ব্লাড গেলে কি হবে, এই অ্যান্টিবডি গুলো যাবে। তো এই অ্যান্টিবডি গুলো যখন যাবে, তখন বেবির শরীরে যদি এ পজিটিভ থাকে, তাহলে মায়ের শরীর থেকে যদি এ নেগেটিভ, হ্যাঁ, অ্যান্টিবডি বেবির শরীরে প্রবেশ করে, তাহলে এই পজিটিভ এবং মায়ের এই নেগেটিভ, এই দুইটা একসাথে হয়ে ওই সেলটা, ওই ব্লাড সেলটা ড্যামেজ হয়ে যাবে। বুঝা গেছে? আবার যদি বেবির শরীরে বি থাকে, বি পজিটিভ, তাহলে মায়ের শরীর থেকে যদি বি নেগেটিভ যায়, তাহলে এই বি পজিটিভ, বেবির শরীরে বি পজিটিভ, মায়ের শরীরে বি নেগেটিভ, এই দুইটা গিয়ে আবার ওই ব্লাডটাকে কি ভেঙে ফেলবে, মানে ব্লাডের যে সেলগুলো, সেই সেলগুলোকে ভেঙে ফেলবে। তো এটাই হচ্ছে সায়েন্স। ঠিক আছে, তো এটা আমরা জাস্ট এখানে এই সায়েন্সটাই আমরা যাচ্ছি না এখন, অত ডিটেলস তো আমরা পড়ে আসছি নার্সিং অবশ্যই, যে ব্লাড গ্রুপ কিভাবে তৈরি হয়, ব্লাড গ্রুপ কি। তো আমরা এখন জানতে চাচ্ছি যে কোন জিনিসগুলো আসলে, কোন জিনিসগুলোর ক্ষেত্রে ব্লাড ইনকম্প্যাটিবিলিটি হয় বেবিদের, এবং কোন জিনিসগুলো বেবিদের জন্য রিস্কি। তো বোঝা গেছে, বিষয়টা বোঝা গেছে? কোশ্চেন করেছিলেন জি কে? ভাইয়া, জি ভাইয়া হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, ভাই আমার একটা কোশ্চেন আছে। বলেন। ভাই বলছি যে মানে কোনো মায়ের নেগেটিভ ব্লাড হলে তখন তো বাচ্চার মানে ব্লাড গ্রুপটা চেক করা হয়, মানে কোনো বাবার যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কি চেক করা হয় বাচ্চার শিওর, ব্লাড গ্রুপ? শিওর, শিওর, এটা আমরা এই যে একটু আগে একটা স্লাইডে দেখালাম, এই যে এখানে দেখেন, এখানে নিচেই কিন্তু বলা হয়েছে, এই যে লাস্টের দুইটা পিকচার, পিকচার 3, পিকচার 4, হ্যাঁ, এখানে বলা হয়েছে, এটা দেখেন, এটা হচ্ছে মায়ের সাইন আর এটা হচ্ছে বাবার সাইন। ঠিক আছে, প্যারেন্টস এর। মায়ের হচ্ছে পজিটিভ আর বাবার নেগেটিভ, তবু বাচ্চার ব্লাড গ্রুপ চেক করতে হবে না? বাচ্চার হ্যাঁ, ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয়, মায়ের ব্লাড গ্রুপ পজিটিভ হয়, তাহলে সেই বোথ ক্ষেত্রে বোথ ক্ষেত্রে, বোথ ক্ষেত্রেই আমাদের অবশ্যই চেক করতে হবে। ঠিক আছে, এবং ওই অনুযায়ী আমাদের ব্যবস্থা যদি নিতে হবে। বাবা মার দুজনেরই যদি পজিটিভ হ্যাঁ, হয় তাহলে কি চেক করা লাগবে? শুনেন, চেক করা লাগবে কিনা এটা মানে, মানে একটা ভুল কথা আর কি। অবশ্যই আমাদের বেবিদের ব্লাড গ্রুপ আমাদের জানা উচিত এবং চেক করা উচিত, কিন্তু যদি দুজনের পজিটিভ থাকে তাহলে রিস্ক কম থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়।
হ্যাঁ, তো যদি আমাদের মায়ের পজিটিভ আর বাবার মানে নেগেটিভ, সেক্ষেত্রে বাচ্চা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে মানে কি করতে হবে? তখন কি মায়ের এন্টিটি দেওয়ার দরকার আছে? বুঝি না আমি, আপনি আবার বলেন কথাটা। মানে মায়ের হচ্ছে পজিটিভ ব্লাড গ্রুপ আর পজিটিভ, বাবার হুম, নেগেটিভ, কিন্তু নেগেটিভ, বাচ্চারও নেগেটিভ নেগেটিভ। ব্লাড গ্রুপ আছে, সেক্ষেত্রে কি মায়ের কি এন্টিটি দেওয়ার দরকার আছে? না, সেক্ষেত্রে মায়ের দিতে হবে না, কিন্তু আমাদের কিছু ব্যবস্থাপনা নিতে হবে। ঠিক আছে, যেমন আমি এই যে থার্ড পিকচারে দেখাইছি আপনাদের, এই যে থার্ড পিকচার, যদি মায়ের এক্ষেত্রে পজিটিভ থাকে, বাবা যদি নেগেটিভ থাকে, আপনি কি ছবি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি ছবি। হ্যাঁ, এই থার্ড পিকচারে দেখেন, যদি নেগেটিভ থাকে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে বেবির পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। কিন্তু যদি পজিটিভ হয় বা নেগেটিভ হয়, বোথ ক্ষেত্রেই সেটা আমাদের জন্য রিস্কি হতে পারে। হ্যাঁ, যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমাদের মোস্ট রিস্ক রিস্ক জোনে থাকে। যদি পজিটিভ হয় সেক্ষেত্রে সমস্যা কম, বাট যদি ফিটাসের, হ্যাঁ, ফিটাসের যদি কখনো নেগেটিভ হয় সেটা অবশ্যই বিপজ্জনক, এবং আমাদের সেটা চেক করতে হবে। এবং সেই অনুযায়ী যে শুধু মায়েরই যে অ্যান্টিডোট নিতে হবে তা না। কারণ দুজনে যদি পজিটিভ হয় তাহলে মায়ের নিয়ে কি হবে, সেক্ষেত্রে বেবির কিছু আমাদের ব্যবস্থাপনার বেবির জন্য আছে। তো সেগুলো আমাদের পরবর্তী স্টেজ, বুঝতে পেরেছেন? তো অবশ্যই আমাদের জি ব্লাড ভাইয়া, গ্রুপটা আমার চেক বাবুর করতে হবে। আবার হচ্ছে নেগেটিভ ব্লাড, আমি তো ওই সময় কিছু করিনি, এর জন্য জিজ্ঞাসা করলাম ভাইয়া। সেটা সেটা আপনাদের নিতে হবে না, কারণ যেহেতু আপনাদের দুজনের পজিটিভ, আপনাদের দুজনে নিতে হবে না। ঠিক আছে, কিন্তু বেবির হ্যাঁ, জন্য মানে আপনারা। আমার আমার পজিটিভ, আমার হাজবেন্ডের নেগেটিভ ব্লাড গ্রুপ, বাবুরও নেগেটিভ। ও আচ্ছা আচ্ছা। উম, আপনি কি ডক্টর দেখিয়েছেন পরে? না ভাইয়া, ডক্টর দেখাইনি তো। তাহলে সেকেন্ড বেবির ক্ষেত্রে আপনাদের অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী অ্যান্টিডোট নিয়ে দেন বেবি নেওয়া উচিত। ঠিক আছে, জি এখানে ভাইয়া। হ্যাঁ, সেকেন্ড বেবির ক্ষেত্রে এটা হচ্ছে রিস্কি হয়ে যায়। এখানে আমি লাস্ট এই যে এখানে এসে বলছিলাম, সেকেন্ড বেবির ক্ষেত্রে এটা রিস্কি হয়ে যাবে। আচ্ছা, আমরা ক্লাসের মধ্যে আসি। আর কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? না ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি দেখি যে এই যে বিষয়টা, হ্যাঁ, উনি এই যে একটু আগে বললো, তো এটা কিন্তু অনেকেরই আছে। তো এটা আমাদের শুধু নার্সিং এর ক্ষেত্রে যে জেনে রাখা প্রয়োজন তা না, পরীক্ষার ক্ষেত্রে তা না, আমাদের নিজেদের লাইফের ক্ষেত্রেও এটা ইম্পর্টেন্ট বিষয়। এই জিনিসটা অবশ্যই আমাদের জেনে রাখা উচিত। তো এখন আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখি, আর ইস নেগেটিভ মাদার্স, হ্যাঁ, অলওয়েজ রিসিভ প্রোগ্রাম ইভেন আফটার ইকটোপিক প্রেগন্যান্সি, মিসক্যারেজ অর অ্যামিনো সিনথেসিস। ঠিক আছে, দ্যাট মিনস মায়ের যদি নেগেটিভ থাকে তো অলওয়েজ কি করতে হবে, প্রোগ্রাম নিতে হবে, ইভেন আফটার ইকটোপিক প্রেগন্যান্সি, যদি ইকটোপিক প্রেগন্যান্সিও হয় তাও নিতে হবে, মিসক্যারেজ হলে তাও নিতে হবে, এবং অ্যামিনো সিনথেসিস হলে তাও আমাদের প্রোগ্রাম নিতে হবে। আচ্ছা, এরপরে আসি জন্ডিস উইদিন 24 আওয়ার্স। হ্যাঁ, এবি ইনকম্পেটেবিলিটি বা আরএস ইনকম্পেটেবিলিটি আর এন আনটিল প্রুভেন আদারওয়াইজ। যদি আমাদের 24 ঘন্টার মধ্যে, আমরা যদি বুঝতে না পারি, 24 ঘন্টার মধ্যে যদি বুঝতে না পারি, হ্যাঁ, যে তার কোনো জন্ডিস হয়েছে, ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, এই এবিও বা আরএস ইনকম্পেটিবিলিটা আমাদের তখন প্রুভেন না, মানে আমরা তখন আমাদের ভেবে নিতে হবে যে না, এই ধরনের কোনো ইনকম্পেটিবিলিটি নাই, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এরপর কি আছে, সিভিয়ার দেন আরএস, এস সিভিয়ার দেন আরএস ইনকম্পেটিবিলিটি, মানে হচ্ছে আমাদের এবিও যেটা, হ্যাঁ, ব্লাড গ্রুপ, এবিও ব্লাড গ্রুপের থেকে আরএসটা হচ্ছে কি, আরএস ইনকম্পেটিবিলিটি মোর সিভিয়ার। ঠিক আছে, সো পজিটিভ নেগেটিভটা খুব বেশি সিভিয়ার এবিও ইনকম্পেটিবিলিটির থেকেও। আচ্ছা, এরপর কি আছে, ডায়াগনোসিস। আমরা এটা টেস্ট করব কিভাবে? হ্যাঁ, আমরা এটা একটা টেস্টের মাধ্যমে এই জিনিসটা আমরা বের করতে পারি, সেটাকে বলা হচ্ছে কম্প টেস্ট। এক কথা বলে কি, কম্প টেস্ট। তো এই ক্ষেত্রে কম্প টেস্টটা করা হয় কার, হয় বেবির থেকে নেওয়া হয় ব্লাড, অথবা মায়ের থেকেও। তো ম্যাটারনাল যেটা, সেটাকে বলা হয় ইনডিরেক্ট কম্প টেস্ট, এবং বেবির থেকে যে স্যাম্পলটা নেওয়া হয় সেটার মাধ্যমে হয় ডিরেক্ট কম্প টেস্ট। হ্যাঁ, তো এছাড়াও সিরাম বিলিরুবিন লেভেল দেখে, বা হচ্ছে যে কর্ড থাকে, যে কর্ড আমরা ক্ল্যাম্প করি না, কর্ড কাটি, সেই কর্ড, প্লাসেন্টার ক্লট আর কি। তো প্লাসেন্টার কর্ডের মাধ্যমে সেই ক্লটের যে কর্ডের যে ব্লাড, ব্লাড কি কালার আসছে, হ্যাঁ, সেই কালার দেখেও আমরা বুঝতে পারি যে আরএস ইনকম্পাটিবিলিটি হয়েছে কি না। ঠিক আছে, তো এখানে দেখেন বিলিরুবিনের পরিমাণগুলো পাশে দেওয়া আছে ব্লাড গ্রুপের পরে,
যদি আমরা ব্লাড প্যারেন্টস এর বোথ সাইডের ব্লাড গ্রুপ এখানে দেওয়া আছে। যদি প্যারেন্টস এর মায়ের, হ্যাঁ, মায়ের যদি পজিটিভ থাকে, বেবি যদি বি পজিটিভ হয়, সেক্ষেত্রে বিলিরুবিন কেমন আসবে এবং কোনটা রেগুলার কোনটা ইরেগুলার এখানে দেওয়া আছে। আপনারা একটু এগুলো একটু বিস্তারিত দেখে নেবেন। আর আমরা যেটুকু পরীক্ষা আসার মতো এটা আমরা কিন্তু এখানে বলে দিয়েছি। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, ডিরেক্ট কোনটা ইনডিরেক্ট কোনটা। তাহলে ডিরেক্ট কোনটা? ডিরেক্ট হচ্ছে নিউবর্ন বেবি থেকে যেই টেস্ট স্যাম্পল নিয়ে যে টেস্টটা করা হয় সেটা হচ্ছে কি ডিরেক্ট কম টেস্ট। আর হচ্ছে মায়ের বডি থেকে যে স্যাম্পল নিয়ে করা হয় সেটা হচ্ছে কি ইনডিরেক্ট কম টেস্ট। ঠিক আছে? আচ্ছা, এরপর কি আছে ম্যানেজমেন্ট। তো আমরা এরকম কোন একটা কেস পাইলাম যে না সেটা ব্লাড ইনকম্পেটেবল, তো সেক্ষেত্রে আমরা কি ম্যানেজ করব? তো অবশ্যই আমাদের কি করতে হবে, 28 উইকস এর মধ্যে আমাদের এই রোগাম ইনজেকশনটা নিতে হবে। ঠিক আছে, অ্যান্টিডোটটা নিতে হবে 28 উইকস এর মধ্যে, অথবা মানে 28 উইকস আর কি। আর আরেকটা আছে, সেটা হচ্ছে 72 ঘন্টার মধ্যে নিতে হয়, সেটা পোস্টপার্টাম, মানে এলইউসিএস বা বেবি ডেলিভারি হওয়ার 72 ঘন্টার মধ্যে আমাদের সেটা নিতে হবে। আচ্ছা, এরপর আছে মনিটর ফিটাল অ্যানিমিয়া। আচ্ছা, আমাদের যে বেবিটা জন্ম হয়েছে সেই বেবির অ্যানিমিয়া হচ্ছে কিনা, তার ব্লাড কমে যাচ্ছে কিনা, এটা আমাদের হ্যাঁ খেয়াল রাখতে হবে। ঠিক আছে, অ্যানিমিয়ার সাইন তো আমরা জানি, আমরা তো এমনি অ্যানাটমিতেও পড়েছি। সো অ্যানিমিক কোনো বেবিকে দেখলে আমরা অনেক সময় বুঝতে পারি। তো আমরা চোখের দেখা যদি না বুঝি, আমরা কি করি, নেইল বেড চেক করি, তারপরে চোখের স্ক্লেরা চেক করি, তারপরে হচ্ছে পাম অফ দ্য হ্যান্ড এগুলো চেক করি। তো আমরা এভাবে চেক করবো যে আসলে তার অ্যানিমিয়ার কোনো সাইন আছে কিনা। যদি অ্যানিমিয়ার সাইন থাকে আমরা ফার্দার টেস্ট গুলোতে যাবো। এরপর আছে ইন্টারইউটেরাইন ট্রান্সফিউশন সিভিয়ার কেসে, যদি সিভিয়ার কেস হয়, হুম, যে না কোনোভাবেই বাঁচানো যাচ্ছে না, সেক্ষেত্রে ইন্টারইউটেরাইন মানে ইউটেরাসের মধ্যে থাকা অবস্থায় আমরা হ্যাঁ ব্লাড ট্রান্সফিউশন করে থাকি। সেটা হচ্ছে সিভিয়ার কেসের ক্ষেত্রে, এটা অর্ডিনারি না, মানে খুব কমন না। আচ্ছা, পোস্ট নেটাল ট্রিটমেন্ট মানে হচ্ছে বেবি জন্মের পরে আমরা কি কি ট্রিটমেন্ট দিয়ে থাকি, ফটোথেরাপি। তো বেবি জন্মের পর অবশ্যই বেবি কি হবে, অ্যানিমিয়া হইতে পারে বা হচ্ছে উম, কি হইতে পারে, ফটোথেরাপি আর কিসের ক্ষেত্রে দেয়, জন্ডিস। জন্ডিস, রাইট। সো জন্ডিস হলে আমরা ফটোথেরাপি দিতে পারি, আমরা একটু আগে পড়ে আসছি, যাকে মনে আছে সবার। আচ্ছা, কারণ কি জন্ডিস কেন হবে, কারণ সিরাম বিলিরুবিন লেভেলটা কি হবে, কমে যাবে। বিলিরুবিন লেভেল বেড়ে যাবে, বেড়ে গেলেই জন্ডিস হয়, তাই না? এখানে আমরা পড়ে আসছি যে সিরাম বিলিরুবিন লেভেল দেখে আমরা বুঝতে পারি। সিরাম বিলিরুবিন লেভেল যখন বেড়ে যাবে তখন আমরা কিসের সাইন দেখতে পাবো, জন্ডিসের সাইন দেখতে পাবো। এই জিনিসগুলো একটার সাথে একটা কানেক্টেড, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ফটোথেরাপি দিব। এরপরে কি আছে, আইভিআইজি মানে অ্যান্টিবডি আমরা বাইরে থেকে বেবিকে দিব। এরপরে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন, এরপরে আমাদের পরে ব্যবস্থাপনা হচ্ছে ব্লাড ট্রান্সফিউজ করে ফেলা। আইভিআইজির ফুল মিনিং কি? এটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। ঠিক আছে, আইভি হচ্ছে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন জি। আচ্ছা, কম টেস্টের আমরা একটা এখানে ছবি দিয়েছি, ডিরেক্ট কম টেস্ট এবং ইনডিরেক্ট কম টেস্ট। আচ্ছা, এখানে দেখেন ডিটেক্ট অ্যান্টিবডিজ আইজিজি ইমিউনোগ্লোবুলিন জি। আইজিজি মানে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। আচ্ছা, ডিফেক্টস অ্যান্টিবডিজ অর কমপ্লিমেন্ট বাউন্ড ডিরেক্টলি টু আরবিসিস ইউজ ডায়াগনোস। আচ্ছা, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, এগুলো কিভাবে টেস্ট করে আর কি সেটার একটা ছবি আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে আমরা দেখি হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন বা এইচডিএন, এক কথা আমরা যেটা বলি এইচডিএন, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে এইচডিএন। আচ্ছা, হেমোলাইটিক ডিজিজ মানে কি, মানে এটাও একটা ব্লাড রিলেটেড ডিজিজ। হেমো মানে ব্লাড, হেমোলাইটিক মানে ব্লাড রিলেটেড, হ্যাঁ, এভাবে মনে রাখতে পারেন। আচ্ছা, ইমিউন মেডিয়েটেড ডিস্ট্রাকশন অফ নিওনেটাল আরবিসিস ডিউ টু ম্যাটার্নাল অ্যান্টিবডিজ। সো এটাও এক ধরনের ব্লাড ডিস্ট্রাকশনের কারণে হয়ে থাকে, বাট এটা আরএইচ ফ্যাক্টর বা ব্লাড গ্রুপের ক্ষেত্রে, মানে গ্রুপিং এর ক্ষেত্রে এটাই হয় তা না, এটা অন্য ক্ষেত্রে হয়। তো আমরা দেখবো যে কি কারণে হয়। তো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে যেটা হয় যে আমাদের বডিতে কিছু ইমিউন সিস্টেম থাকে, তাই না? সেই ইমিউন সিস্টেমটাকে আমরা কি বলি,
অ্যান্টিবডি, তাই না? তো অ্যান্টিবডির কাজ কি? অ্যান্টিবডির কাজ হচ্ছে বডিকে বাইরের শত্রুর আক্রমণ থেকে রক্ষা করা। যেমন আমাদের বডি যদি কোনো অ্যান্টি মানে বাইরের শত্রু বলতে অন্য কোনো ভাইরাসের অ্যান্টিজেন ঢুকে, হ্যাঁ, যেমন সাপোজ করোনা ভাইরাস আমাদের বডিতে ঢুকলো, তা আমাদের বডিতে কি তৈরি হবে? এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হবে আমাদের বডিতে। তো এই প্রতিরক্ষা ব্যবস্থাটা আমাদের বডিতে নিজে থেকেই তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে কি অ্যান্টিবডি। তো এই যে অ্যান্টিবডি গুলো তৈরি হয়, এই অ্যান্টিবডি তৈরি হয়ে যে বাইরে থেকে যেই শত্রু বা কোভিড-19 বা করোনা ভাইরাস বাইরে থেকে আসছে, ওকে অ্যাটাক করবে। হ্যাঁ, অ্যাটাক করে ওই করোনা ভাইরাসটাকে মেরে ফেলার চেষ্টা করে আমাদের বডির মধ্যেই। ঠিক আছে? তো মেরে কোনোভাবে আমাদের বডি থেকে বের করে দিতে চেষ্টা করে। এটা হচ্ছে আমাদের বডির প্রতিরক্ষা ব্যবস্থা। ঠিক একটা দেশের প্রতিরক্ষা ব্যবস্থার মতো। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন বাইরে থেকে যদি বর্ডার ক্রস করে কেউ ভিতরে ঢোকার ট্রাই করে উইদাউট পারমিশন, হ্যাঁ, তাহলে কি হবে? আমাদের সেনাবাহিনী তাদেরকে প্রতিহত করবে। ঠিক সেম ভাবে আমাদের বডিতে অ্যান্টিবডি সেম কাজ করে। তো এই কাজ করার সময় দেখা যায় যে আমাদের অ্যান্টিবডি কিছু আহ সন্ত্রাসী অ্যান্টিবডিতে পরিণত হয়ে যায়। দ্যাট মিনস তারা বেশি কাজ করে ফেলে, যেটা গভর্নমেন্টের অর্ডার নেই সেটা করে ফেলে। গভর্নমেন্ট বলছে না ক্রস ফায়ার করতে, বাট সে ক্রস ফায়ার করে ফেলছে, সেক্ষেত্রে তার কি জেল জরিমানা হয়ে যাবে। তো ঠিক সেম ভাবে আমাদের বডিতেও অ্যান্টিবডি গুলো এরকম বাইরের শত্রুর আক্রমণকে প্রতিহত করার জন্য নিযুক্ত আছে, কিন্তু কিছু ক্ষেত্রে তারা কি করে? অতিরিক্ত কিছু কাজ করে ফেলে, বা যে কাজগুলো আমাদের বডিতে করা উচিত না সেই কাজগুলো করে ফেলে, বা আমাদের বডিকেই তারা কি করে অনেক সময় ধ্বংস করে ফেলে। তো এই কন্ডিশনে আমাদের বডির কিছু ক্ষতি হয়ে থাকে। তো এই ক্ষতিটা যখন আমাদের ব্লাড রিলেটেড হয়, দ্যাট মিনস আমাদের এই আমাদের বডির যে প্রতিরক্ষা অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডি গুলো যখন আমাদের বডির যে ব্লাড বা রক্ত, সেই রক্তগুলোকে যখন নষ্ট করে ফেলে, তখন সেটাকে বলা হচ্ছে কি এইচডিএন, হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। তো এটা যদি নিউবর্ন বা ছোট বেবিদের হয়, তখন সেটাকে বলা হচ্ছে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি ডিটেলসে। বুঝতে পেরেছেন? মূল বিষয়টা বুঝতে পেরেছেন এইচডিএন এর? জি ভাইয়া। আচ্ছা, এখন আসি যে ফার্স্ট প্রেগন্যান্সি। সো ফার্স্ট প্রেগন্যান্সিতে যদি আমরা দেখি আরএইচ মানে বা বেবিদের ফেটাল গ্রুপ যদি আরএইচ পজিটিভ থাকে, তো পজিটিভ থাকলে কি হয়? পজিটিভ থাকলে বেবির কোনো সমস্যা হয় না, আনইফেক্টেড থাকে। কিন্তু সেকেন্ড প্রেগন্যান্সির ক্ষেত্রে যখন আহ, আমরা দেখি, তখন কি হয়? মায়ের যদি নেগেটিভ থাকে, সেকেন্ড প্রেগন্যান্সির ক্ষেত্রে সমস্যা হয়। সেকেন্ড প্রেগন্যান্সির ক্ষেত্রে কি হয়? এই যে মায়ের যে অ্যান্টিবডি গুলো আছে, সেই অ্যান্টিবডি গুলো কি করে? প্লাসেন্টা দিয়ে বেবির শরীরে প্রবেশ করে, এবং শরীরে প্রবেশ করার ফলে কি হয়? প্রবেশ করার ফলে বেবির শরীরে যেই পজিটিভ আছে, সেই পজিটিভের সাথে রিয়াকশন করে, এই দেখেন এখানে চিত্রের মধ্যে সুন্দর করে দেখাইছে, রিয়াকশন করে সেই সেলগুলোকে ড্যামেজ করে ফেলে। ঠিক আছে? তো এটার প্যাথোফিজিওলজি এখানে দেওয়া আছে, যে প্যাথোফিজিওলজি বলতে আসলে বোঝাচ্ছে যে কিভাবে আসলে এই যে কাজটা হয়। এখানে বলছে আরবিসি ডিস্ট্রাকশন কিভাবে হয়? বিলিরুবিন এলিভেশন এবং জন্ডিস। তো আরবিসি যখন ডিস্ট্রাক্ট হয়ে যাবে, দ্যাট মিনস আরবিসি যখন অতিরিক্ত মাত্রায় নষ্ট হয়ে যাবে, তখন আমাদের বডিতে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাবে, এবং বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়া মানে জন্ডিস। আচ্ছা, আরবিসি যদি নষ্ট হয়ে যায়, তাহলে সিভিয়ার অ্যানিমিয়া হবে। তো অ্যানিমিয়া হলে কি হবে? আমাদের সার্কুলেশনে, ব্লাড সার্কুলেশনে ব্লাডের পরিমাণ কমে যাবে। তখন আমাদের হার্ট পাম্প করার জন্য পর্যাপ্ত পরিমাণে কি পাবে না? ব্লাড পাবে না। দ্যাট মিনস সেটা হার্ট ফেলিয়ারের দিকে যাবে, এবং হাইড্রপস ফেটালিস বলে। হ্যাঁ, হার্ট ফেলিয়ারের মাধ্যমে যদি বেবি মারা যায়, সেটাকে বলে হাইড্রপস ফেটালিস। ঠিক আছে? আচ্ছা, এখন আর একটা বিষয় আছে, যদি আরবিসি খুব দ্রুত ধ্বংস হয়ে যায় বা আরবিসি নষ্ট হয়ে যায় পর্যাপ্ত পরিমাণে, তাহলে কি হবে? ফ্রি বিলিরুবিন, মানে বিলিরুবিনটা আমাদের ব্লাড থেকে বের হয়ে কিসে চলে আসবে? ব্লাড থেকে বের হয়ে আমাদের যেই ব্লাডের বাইরে যে ফ্লুইড গুলো থাকে, সেই ফ্লুইডের মধ্যে প্রবেশ করবে। হ্যাঁ, সেটা হতে পারে ব্রেন, সে ব্রেনের মধ্যে চলে যেতে পারে, ব্রেন ব্যারিয়ার ভেদ করে আমাদের সিএসএফ, সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের মধ্যে যেতে পারে, এবং লাস্ট কি হইতে পারে? অ্যাট লাস্ট কেরাটিনেক্টেরাস হইতে পারে। দ্যাট মিনস ব্রেন সেল ডেথ হইতে পারে।
ঠিক আছে? তো এভাবে আমাদের আরবিসি ডিস্ট্রাকশন করে অ্যান্টিবডি গুলো আমাদের বডিতে ক্ষতি করতে পারে। ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে কি হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। আচ্ছা, তো এরকম আচ্ছা হলে ভাইয়া, একটা কোশ্চেন ছিল, বিলিরুবিন এটার মিনিংটা মেইনলি কি? বিলিরুবিনের মিনিং জানতে চাচ্ছেন? জি জি ভাইয়া। আচ্ছা, আমি বলেন তো বাইলের মিনিং কি? বাইল, বাইল মানে হচ্ছে পিত্তরস, তাই না? তো পিত্তরসের কোনো মিনিং হয়? না। বিলিরুবিন হচ্ছে আমাদের একটা বডির একটা রঞ্জক পদার্থ, যেটা হচ্ছে কিসের থেকে বের হয় বলেন দি? বিলিরুবিনটা আসে কোত্থেকে? ভাইয়া ঠিক বলতে পারছি না। কেউ একজন বলেন তো বিলিরুবিন কোত্থেকে আসে? ব্লাড থেকে নাকি স্যার? ব্লাড থেকে। যকৃৎ থেকে না ভাইয়া? একজন বলছে যকৃৎ থেকে, আরেকজন বলেন, সমস্যা নাই। হ্যাঁ, রোকসানা রুবি, থ্যাংক ইউ সো মাচ। রোকসানা রুবি বলছে লিভার থেকে। তাহলে লিভার থেকে হচ্ছে বিলিরুবিন, হ্যাঁ, লিভারের বর্জ্য পদার্থ হিসেবে বিলিরুবিনটা বের হয়। বুঝা গেছে? তো বিলিরুবিন এক ধরনের পদার্থ, এই এটা নামই, বিলিরুবিনের কোনো বাংলা হয় না। কোনো কিছু নামের কি বাংলা হয় বলেন? না নামের ভাইয়া, বাংলা হয় না। বুঝতে পেরেছি। তো বিলিরুবিনটা বের হয় লিভার থেকে। যখন লিভার পর্যাপ্ত পরিমাণে বিলিরুবিন ত্যাগ করে বা সেটা আমাদের কিডনি বডি থেকে পুরোপুরি বের করে না দিতে পারে, তখন যে বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেমন জন্ডিস। বডিতে যদি বিলিরুবিনের পরিমাণ রক্তে বেড়ে যায়, তখন জন্ডিস হয়ে যায়। দ্যাট মিনস তখন লিভার ঠিক মতো কাজ করে না। হুম, এই আর কি। তো এটা একটা রঞ্জক পদার্থ, এটা কোনো, এটা নাম একটা, ঠিক আছে? এটার কোনো মিনিং হয় না। আচ্ছা, নেক্সট আসি ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার্স বলতে বোঝাচ্ছে কি, যে যদি আমাদের হেমোলাইটিক ডিজিজ হয় আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, একটু আগে যেটা বললাম, যে জন্ডিস, সিভিয়ার জন্ডিস হবে, দ্যাট মিনস বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে, জন্ডিস হবে। আমাদের হাতের পায়ের পাম গুলা হলুদাভ হয়ে যাবে, নখ হলুদ হয়ে যাবে, ঠিক আছে? চোখের স্ক্লেরা হলুদাভ হয়ে যাবে। তো এটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স। প্যালর, প্যালর মানে হচ্ছে ফ্যাকাশে। হ্যাঁ, এডিমা মানে হচ্ছে শরীর অনেক সময় ফুলে যেতে পারে। হ্যাঁ, শরীরে পানি জমে শরীর ফুলে যেতে পারে। আচ্ছা, হেপাটোস্প্লিনোমেগালি। হ্যাঁ, হেপাটোস্প্লিনোমেগালি মানে হচ্ছে যে আমাদের লিভার, লিভার বা স্প্লিন। স্প্লিন মানে কি? লিভার মানে তো সবাই মনে হয় জানেন, হেপা, হেপা মানে লিভার, হ্যাঁ। তো হেপা এখানে বোঝা যাচ্ছে লিভার, হ্যাঁ। তারপর আছে স্প্লিনোমেগালি। তো স্প্লিন মানে কি? লিহা। লিহা, রাইট। আচ্ছা, এরপরে প্যানক্রিয়াস মানে কি? অগ্নাশয়। অগ্ন্যাশয়। যাই হোক, ভালোই জানে সবাই, থ্যাংক ইউ। তো হেপাটোমেগালি মানে হচ্ছে, হেপাটো স্প্লিনোমেগালি মানে হচ্ছে যে আমাদের লিভার বা স্প্লিন বা প্লিহা, হ্যাঁ, এই জায়গাগুলো আমাদের কার্যক্ষমতা হ্রাস পেতে পারে বা ফুলে যেতে পারে, অনেক সময় ইডিমা হয়ে যেতে পারে। হুম, তো এই কার্যক্ষমতা হ্রাস পেতে পারে। এরপর আছে কি পুয়ার ফিডিং, লেথার্জি, মানে হচ্ছে বেবি খাওয়ার চাহিদা থাকবে না, এবং হচ্ছে লেথার্জি মানে হচ্ছে কি অলস বা এক কথায় নিস্তেজ হয়ে যাবে। ঠিক আছে? হাই পিকটেড ক্রাই মানে হচ্ছে হাই পিচড ক্রাই, মানে খুব, মানে জোরে কান্না করবে। নর্মালি কোনো বেবি আসলে লং টাইম জোরে কান্না করে না, বাট যদি এই সমস্যাগুলো হয় সেক্ষেত্রে খুব জোরে কান্না করবে। হ্যাঁ, এবং এটা হয় অনেক সময় বিলিরুবিন টক্সিসিটির কারণে। তার কান্নার পরিমাণটা বেশি হয়। ঠিক আছে? আচ্ছা, এটা মেকানিজম অফ অ্যাকশন একটা দিয়েছিলাম, যে হেমোলাইটিক ডিজিজ আসলে বডিতে কিভাবে কাজ করে। মেইনলি এটার জন্য আমাদের আইজিজি অ্যান্টিবডিটা দায়ী। আইজিজি মানে হচ্ছে, একটু আগে বলেছি, আইজিজি মানে কি বলেন তো, কেউ একজন বলেন। ইমিউনোগ্লোবিউলিন জি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইমিউনোগ্লোবালিন জি। হ্যাঁ, ইমিউনোগ্লোবিউলিন জি, থ্যাংক ইউ। আচ্ছা, যারা নোট করবেন তারা এই জিনিসগুলো ভুলবেন না, কাইন্ডলি নোট রাখবেন। আর কোশ্চেন আপনি একটা বুঝছেন না, একবার কোশ্চেন করতেছেন, তাও বুঝছেন না, সমস্যা না, আপনি রিপিটেড কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ। ভয়ের কিছু নাই, লজ্জার কিছু নাই। আমরা পারি না বিধায় এখানে আসছি, হ্যাঁ। আমিও পারতাম না আপনাদের সময়, সো জানার জন্য আসছি আমরা, সো ভয়ের কিছু নাই, ঠিক আছে? কিন্তু উদ্ভট কোশ্চেন করা যাবে না, ঠিক আছে? আর কি, পড়া রিলেটেড কোশ্চেন করবেন, এই আর কি। দেখ, ম্যানেজমেন্ট,
ম্যানেজমেন্ট আমরা কিভাবে দিব? ইমিডিয়েট ফটোথেরাপি। যদি বেবিদের জন্ডিস হয়ে যায় বা বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা প্রথমত প্রথম পর্যায়ে যেটা করি ফটোথেরাপি। হ্যাঁ, ফটোথেরাপি খুব কার্যকর একটা জিনিস। হ্যাঁ, যেমন ফটোথেরাপি মানে কি, যে শুধু এক্সপোজ করে রাখা তা না, নির্দিষ্ট একটা টেম্পারেচার থাকে আমাদের আইসিইউ বেড গুলাতে, নির্দিষ্ট একটা টেম্পারেচারে নির্দিষ্ট একটা দূরত্বে, কত সেন্টিমিটার দূরত্ব থাকে বলেন তো? ফটোথেরাপির যে ফটো শেল, সেই শেড থেকে বেবির দূরত্ব কতটুকু থাকে বলেন, কে পারেন? আচ্ছা, কেউ জানা নেই এখানে? কমপক্ষে 8 থেকে 10 সেন্টিমিটার। না, 15 15 সেন্টিমিটার। হ্যাঁ, আমরা 15 সেন্টিমিটার রাখি নর্মালি। তবে অনেক সময় ডক্টরের নির্দেশনা অনুযায়ী কম বেশি করা হয়। তবে নর্মালি আমরা 15 সেন্টিমিটার 15 ইঞ্চি রাখি। আচ্ছা, এরপর আসি এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। যদি আমাদের ফটোথেরাপিতে কাজ না হয়, সেক্ষেত্রে আমরা আসি কি এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। সেক্ষেত্রে আমাদের ব্লাড, পুরোটা ব্লাড হচ্ছে আমরা ট্রান্সফিউজ করে ফেলি যদি সিভিয়ার জন্ডিস হয় সেক্ষেত্রে। আচ্ছা, আইভিআইজি টু রিডিউস হিমোলাইসিস, যেটা তো বললাম। দ্যাট মিনস আইভি চ্যানেল ওপেন করে আমরা এই বাইরে থেকে আইজি, ইমিউনোগ্লোবুলিন জি ইনজেকশনের মাধ্যমে বডির, বেবির বডিতে আইজি জি যে অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডিটা প্রবেশ করাই, এবং প্রবেশ করানোর মাধ্যমে আমরা এই কন্ডিশন থেকে বেবিকে সেভ করতে পারি। ঠিক আছে, মনিটর বিলিরুবিন ফ্রিকোয়েন্টলি। অবশ্যই আমরা রেগুলার বেসিস ল্যাব টেস্ট করে আমরা বিলিরুবিনটা দেখবো, হ্যাঁ, মনিটর করবো। যদি এটা ডক্টরদের কাজ, তারপর আমরা এখানে ম্যানেজমেন্ট হিসেবে আমরা এটা করব। ঠিক আছে। আচ্ছা, ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, IRDS। আচ্ছা, এখন গেল আমাদের ব্লাড রিলেটেড মোটামুটি দুইটা টপিক শেষ। কি কি টপিক পড়লাম ব্লাড রিলেটেড? ABO ইনকম্প্যাটিবিলিটি, একটা হচ্ছে RH ইনকম্প্যাটিবিলিটি। ঠিক আছে। আচ্ছা, এখন এই দুটো রিলেটেড আমি কিছু কোশ্চেন আপনাদেরকে এখন দেখাবো। কোশ্চেন গুলো কে ভালো অ্যান্সার দিতে পারেন আমরা একটু দেখবো। আচ্ছা, আপনারা কোশ্চেন দেখতে পাচ্ছেন? না ভাইয়া, না ভাইয়া। এখন পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, আমরা কোশ্চেন জিজ্ঞাসা করছি এক এক করে। দেখা যায় কোশ্চেন? জি ভাইয়া। ঠিক আছে, প্রথম কোশ্চেন অ্যান্সার যাদের প্রবলেম কথা বলে তারা কাইন্ডলি টাইপ করে দিবেন, আদারওয়াইজ আপনারা মুখে বলতে পারেন, সমস্যা নাই। স্যার এটা সি হবে। ব্লাড ইনকম্প্যাটিবিলিটি, কাইন্ডলি সবাই টাইপ করে দেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনার পার্সোনালি দিচ্ছেন। আদারওয়াইজ একজন বললে বাকিরা সবাই ভাববে ওইটা। টাইপ করতে পারেন তো না? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মোটামুটি ম্যাক্সিমামই রাইট অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2। হ্যাঁ, আপনারা প্রথমে কোশ্চেন নাম্বার দিবেন, কোশ্চেন নাম্বার দিয়ে দেন অ্যান্সারটা কত নাম্বার হবে সেটা আমাদেরকে জানাবেন। 2 নম্বর কোশ্চেন অ্যান্সার কি হবে?
A mother who is Rh negative and has no antibodies married to an Rh negative father will have a baby with দুইয়ের এ ইসমাত সুমনা high risk of Rh incompatibility. Mother who is Rh negative and has no antibodies married to an Rh negative father. আর কেউ নাই? সোনিয়া সর্দার বি, সাইমা নওশিন এ, আশামণি বি, বি জিরো চান্স অফ Rh incompatibility. মিমি, নদিয়া খাতুন, মার্জিয়া খাতুন, যাই হোক সবার মধ্যে অনেক কনফিউশন মনে হচ্ছে, অনেকে এ দিচ্ছে অনেকে বি। কনফিউশনের কারণ কি? ভাইয়া বি তো হওয়ার কথা, ওই যে পিকচারে যে দেখলাম নেগেটিভ নেগেটিভ হলে তেমন মানে প্রবলেম নাই, রিস্ক নাই। এখানে তো নেগেটিভ নেগেটিভ বলে নাই। আচ্ছা সবাই একটু বলেন দেখি কার কি অভিমত। এ দিয়েছেন কি হিসেবে আর বি দিয়েছেন কি হিসেবে? অনেকে দেখলাম সিও দিয়েছেন। বুঝাই দেন আপনি। আচ্ছা এখানে বলছে কি, এখানে বলছে এ মাদার হু ইজ Rh নেগেটিভ, তার মানে কি তার ব্লাড গ্রুপ এ হোক বি হোক বা এ বি হোক, যে কোনো একটা নেগেটিভ থাকবে। আচ্ছা হ্যাজ নো অ্যান্টিবডিজ, ঠিক আছে, তার কোনো অ্যান্টিবডি নাই, ম্যারিড টু অ্যান Rh নেগেটিভ ফাদার, তার মানে মায়েরও নেগেটিভ ফাদারেরও নেগেটিভ, উইল হ্যাভ এ বেবি উইথ, হ্যাঁ বেবির কি কোনো রিস্ক থাকবে কি থাকবে না? এখানে অনেকে এ দিচ্ছে, অনেকে বি দিচ্ছে, অনেকে সি দিচ্ছে। তো আমি জানতে চাচ্ছি মানে কে কোনটা চিন্তা করে দিচ্ছেন? ভাইয়া আমি এটাই চিন্তা করছি যে আচ্ছা মায়ের আপনি কি যদি দিয়েছেন, আপনি কি দিয়েছেন, আপনি এ বি দিয়েছেন দিয়েছি, নাকি? আমি বি। আচ্ছা বি। আপনার কি নাম? আশামণি। আচ্ছা আশামণি বি দিয়েছেন। আচ্ছা আর কে কি কি দিয়েছেন আশামণির? ভাইয়া আমি হচ্ছে এ দিয়েছি, কারণ আমার কাছে মনে হুম হয়েছে যে দুইটা মানে মা বা বাবার দুজনের যদি আরএইচ হুম নেগেটিভ থাকে সেক্ষেত্রে হুম তো হুম। হাই রিস্ক থাকবে মানে আরএইচ ইনকম্পাটিবিলিটি হওয়ার না ক্ষেত্রে। না না। আচ্ছা আপনি এ দিয়েছেন, আপনার ধারণা এটা। আচ্ছা মনে করার বিষয় না, আমাদের হচ্ছে এখানে থিওরিটিক্যাল পড়াশোনা, হ্যাঁ আমরা যেটা দেখবো সে অনুযায়ী আমাদের থিওরিতে মিললে টিক বা পজিটিভ বা ট্রু, না মিললে ফলস বা নেগেটিভ, ঠিক আছে? এখানে মনে আমার করে যেটা অ্যান্সার খুবই দিতে হবে না। ইজি নাম্বার, আচ্ছা কারণ নেগেটিভ নেগেটিভ হলে তো আর সমস্যা হ্যাঁ নাই, আবার ঠিক আছে, বাবার এবার সি, পজিটিভ মার এবার সি পজিটিভ দিয়েছেন, ওটার ওকে ফাইন। এবার সি দিয়েছেন কারা? আমি দেখলাম সিও আসছে অ্যান্সার। কে কে সি দিয়েছেন? 50% অফ রিস্ক অফ Rh ইনকম্পাটিবিলিটি কে দিয়েছেন? আচ্ছা বিষয়টা হচ্ছে যে আমাদের কোশ্চেনটা যখন আমাদের সামনে আসবে তখন আমাদের জিনিসটা বুঝতে হবে যে না কোশ্চেনে কি চেয়েছে। হ্যাঁ তো এখানে চেয়েছে কি যদি প্যারেন্টস এর যদি দুজনে নেগেটিভ থাকে সেক্ষেত্রে বেবির রিস্ক থাকবে কি থাকবে না। হুম আমাদের যেহেতু আমরা পড়েছি কি যে যদি সেম থাকে তাহলে সেক্ষেত্রে রিস্ক থাকবে না। হ্যাঁ তার মানে এখানে জিরো চান্স অফ Rh ইনকম্পাটিবিলিটি, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তো আরেকটা অ্যান্সার হতে পারে সেটা হচ্ছে কি যে অনলি এবিও ইনকম্পাটিবিলিটি রিস্ক, তার মানে এখানে কিন্তু কোনো গ্রুপের নাম বলে নাই, ঠিক আছে, ব্লাড গ্রুপের নাম বলে নাই। তার মানে এবিও ইনকম্পাটিবিলিটি বলতে বোঝাচ্ছে যদি তার প্যারেন্টস এর মধ্যে যদি কারো, ওটা স্যার যদি ট্রু ফলস হইতো তাহলে এটা দেওয়া হ্যাঁ যাইতো। তাহলে এটা দেওয়া যেত, কিন্তু এখানে অ্যাকচুয়ালি একদম কমনলি যেটা আমরা দেখতে পাচ্ছি তাহলে বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমরা সি নাম্বারটাতে যাই, দেখি 3 নাম্বারে দেখি কে কি বলে। আচ্ছা হুইচ ম্যাটার্নাল ব্লাড টাইপ ইজ মোস্ট কমন ইন এবিও ইনকম্পাটিবিলিটি, কোনটা? একটু দ্রুত অ্যান্সার দেন, আমরা
একটু আগানোর চেষ্টা করব, একটু দ্রুত অ্যান্সার। কোশ্চেন বুঝছি আমরা। হুইস ম্যাটার্নাল, আচ্ছা ঠিক আছে। মোসাম্মদ মৌসুমী আক্তার সি, সুমা জান্নাত সি, আচ্ছা ইসমাত জাহান, এসডি জুই। আচ্ছা আমাদের এখানে কি কোনো ছেলে স্টুডেন্ট নেই, সবাই শুধু ফিমেল স্টুডেন্ট অ্যান্সার দিচ্ছে, কোনো ছেলে স্টুডেন্ট অ্যান্সার পাচ্ছি না। শারমিন সুলতানা, নদী খাতুন, মারুফা আক্তার, আচ্ছা ম্যাক্সিমাম সি। দ্যাট মিনস সবাই এইটা নিয়ে ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা 4 নম্বর কোশ্চেন, নিউবর্ন উইথ জন্ডিস উইদিন দ্য ফার্স্ট 24 আওয়ার্স শুড বি সাসপেক্টেড অফ। দ্যাট মিনস 24 ঘন্টার মধ্যে একটা শিশু জন্ম হচ্ছে জন্ডিস নিয়ে। তো আমরা প্রথম অবস্থায় কি সাসপেক্ট করব, কি ধারণা করব বলেন। বি দিয়েছেন, আচ্ছা বি হচ্ছে কি ফিজিওলজিক্যাল জন্ডিস। হ্যাঁ, তো ফিজিওলজিক্যাল জন্ডিস আমরা কিন্তু প্রথম ক্লাসে পড়েছিলাম ফিজিওলজিক্যাল আর প্যাথোলজিক্যাল। তো এখানে আমাদের প্রথম অবস্থায় আহ, আমাদের চিন্তা করতে হবে যে এ নিউবর্ন উইথ জন্ডিস উইদিন দ্য ফার্স্ট 24 আওয়ার্স শুড বি সাসপেক্টেড। হ্যাঁ, আমাদের প্রথম অবস্থায় চিন্তা করা উচিত কি, সেটা আমাদের এখানে যাচ্ছে। আচ্ছা ঝর্ণা সাহিব, কৃষ্ণা রয় সি। থ্যাংক ইউ সো মাচ যারা আনসার দিয়েছেন। আচ্ছা যারা বি দিয়েছেন তারা হয়তো চিন্তা করেছেন যে 24 ঘন্টার মধ্যে যদি হয় তাহলে সেটা ফিজিওলজিক্যাল না, 24 ঘন্টার মধ্যে হলে সেটা প্যাথোলজিক্যাল। 24 ঘন্টার যদি হয় তাহলে সেটা প্যাথোলজিক্যাল হইতে পারে। ঠিক আছে, তো এখানে আমাদের অ্যান্সার হবে সি, এবিও অর আর এইস ইনকম্পাটিবিলিটি। ঠিক আছে, আচ্ছা 5 নাম্বার আসি। 5 নাম্বার হচ্ছে প্রোগ্রাম ইজ ইন্ডিকেটেড ফর আর এইস নেগেটিভ মাদার্স অ্যাট, মানে অ্যান্টিডোটটা, এই রোগাম অ্যান্টিডোটটা কখন দেওয়া হয়? আপনারা ইয়া করে দিবেন নাকি, কোশ্চেন মার্ক করে দিবেন যে কত নাম্বার। 5-এর বি, 5-এর বি, সবাই 5-এর বি। থ্যাংক ইউ সো মাচ, দ্যাট মিনস এটা নিয়ে কোনো কনফিউশন নাই। যাই হোক, হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন থেকে আমরা দু একটা কোশ্চেন দেখি। দ্য মোস্ট সিভিয়ার কনসিকুয়েন্সেস অফ এইচডিএন আনট্রিটেড, মানে কোন ক্ষেত্রে হেমোডায়াল এইচডিএন, কোন ক্ষেত্রে এইচডিএনটা খুব সিভিয়ার? আট নম্বর কোশ্চেন, কার্নিক টেরাস, সোনিয়া সর্দার সি, কৃষ্ণ রয় বি। কৃষ্ণ রয় নাকি কৃষ্ণা রয়, আচ্ছা যাই হোক। নদী খাতুন বি, কামরুন নাহার বি, জুই, ফাতেমা, ফাতেমা সি। আচ্ছা ফাতেমা সি কেন? হাইপোথার্মিয়া, হাইপোথার্মিয়া মানে কি? হাইপোথার্মিয়া মানে হচ্ছে আমাদের বডির টেম্পারেচারটা নর্মাল রেঞ্জ থেকে কমে যাওয়া। এখানে হাইপোথার্মিয়া আসবে কেন? হুম? আচ্ছা বাদ বাকি সবাই মোটামুটি রাইট অ্যান্সার দিয়েছেন, কার্নিক টেরাস। সো আমার মনে হয় যে সবাই মোটামুটি কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসে ছিলেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু নেক্সট একটা টপিক শেষ করব, আমাদের অলরেডি 10:30 বাজে। আমরা একটা টপিক আজকে একটু আহ শেষ করার ট্রাই করবো। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমরা একটা আম, এই অবজেক্টিভ গুলোর মধ্যে দেখলাম যে এবিও থাকলে মোস্ট অফ দা টাইম ব্লাড গ্রুপ ও হবে। তো মানে ওইটা কি ও পজিটিভ হয় নাকি ও নেগেটিভ? এবিও থাকলে মোস্ট অফ দ্য টাইম ও হবে? মানে ওইটা পজিটিভ নেগেটিভ কোনো নির্ধারিত করা? না না না, আপনি এমসিকিউ এর কথা বলতেছেন? এমসিকিউ এর মধ্যে ছিল এরকম? জি জি। কত নম্বরে? কত নম্বর আমার ঠিক এটা খেয়াল নেই। আমি আবার দেখাই। আচ্ছা, হুইচ ম্যাটারনাল ব্লাড টাইপ ইজ মোস্ট কমন ইন এবিও ইনকম্পাটিবিলিটি, এটা? জি জি। হ্যাঁ, ওটা হচ্ছে
এবিও মানে কি? এবিও মানে হচ্ছে আমাদের 4টা ব্লাড গ্রুপকে বোঝায়, কিন্তু ও মানে হচ্ছে কি? ও মানে হচ্ছে ও ব্লাড গ্রুপটা যদি মায়ের থাকে, তো সেই ক্ষেত্রে বেবির যদি এ হয়, ও থাকা মানে কি? মায়ের ও থাকা মানে হচ্ছে তার বডিতে হয় এ অ্যান্টিজেন অ্যান্টিবডি আছে অথবা বি অ্যান্টিবডি আছে, এই কারণে ও হয়েছে, ঠিক আছে? তো এখন বাচ্চার যদি হচ্ছে ব্লাড গ্রুপ যদি এ বা বি অথবা এ বি থাকে, তাহলে কি হবে? আমরা কিন্তু সেটা পিকচারে দেখেছিলাম। হুম তাহলে কি হবে? তাহলে ওই অ্যান্টিবডি গুলো বেবির শরীরে কিসের মাধ্যমে যাবে? প্লাসেন্টার মাধ্যমে। ট্রান্সপ্লাসেন্টাল গিয়ে ওই ব্লাড সেল গুলাকে ড্যামেজ করে দিবে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে শুধু মায়ের যদি শুধু ও থাকে, এটা সেই ক্ষেত্রে হচ্ছে রিস্কি থাকে, বুঝা গেছে? ওই জন্য এটাকে বলা হচ্ছে এই কোশ্চেনে। বুঝতে পেরেছি। মায়ের শুধুমাত্র ও থাকে এবং বেবির যদি এ বি অথবা এ বি থাকে, সেই ক্ষেত্রেও প্রবলেমটা হয়। আমরা একটু রিক্যাপ করে আপনাদের দেখাচ্ছি। ভাইয়া তার মানে হচ্ছে মায়ের যদি ও পজিটিভ বা নেগেটিভ যাই থাকুক, বাচ্চার যদি এ হ্যাঁ বি হ্যাঁ বা কিছু থাকলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা, রাইট রাইট রাইট। সেই ক্ষেত্রে কি করতে হবে তাহলে? সেই ক্ষেত্রে আমাদের আহ, বাইরে থেকে অ্যান্টিবডি দিয়েও কারেকশন করা হয়, অথবা ব্লাড ট্রান্সফিউশন করে কারেক্ট করা হয়। হ্যাঁ, যদি বেবির ইনকম্পারেবলি মানে হচ্ছে কি, যদি এই ধরনের অ্যান্টিজেন অ্যান্টিবডির সমস্যা হয়, তাহলে বেবি জন্মের পরপরই সেই সাইনগুলো দেখা যাবে, এবং সাইনগুলো দেখা মাত্রই আমাদের এই জিনিসগুলা কি করতে হবে। বেবি জন্ম হওয়ার আগে তো আপনি বুঝতে পারতেছেন না যে বেবির কোন গ্রুপ, তাই না? তো এটা অ্যাটলিস্ট বেবি জন্মের পরে আমরা বুঝতে পারবো, ঠিক না? তো সেই অনুযায়ী আমাদের যদি সিভিয়ার পর্যায়ে যায়, বা অ্যান্টিবডি বা অ্যান্টি জেনাজের রিয়াকশন এটা যদি খুব সিভিয়ার পর্যায়ে না যায়, সেক্ষেত্রে আমরা ফটোথেরাপির মাধ্যমে জন্ডিস কারেকশন করে যদি ঠিক হয়ে যায় পরবর্তীতে, তাহলে প্রবলেম নাই। আর যদি না ঠিক হয়, সেক্ষেত্রে আমরা ব্লাড ট্রান্সফিউশন করবো, যদি ব্লাড ট্রান্সফিউশন করার প্রয়োজন হয়, ঠিক আছে? এটা হচ্ছে বেবি জন্ম হওয়ার পরে। কিন্তু বেবি জন্ম হওয়ার আগে আমরা বুঝতে পারছি না যে আসলে বেবির ব্লাড গ্রুপটা কি হবে, ঠিক আছে? জি ভাই, আমার এই হুম যে আমার হচ্ছে ও পজিটিভ ব্লাড গ্রুপ, বাবুর হচ্ছে বি নেগেটিভ। এখন হুম বাবুর তো হচ্ছে ব্লাড হচ্ছে এর আগে মানে পরীক্ষা করলাম, হুম এই 9 পয়েন্ট মতো হুম ব্লাড আছে। হুম হুম। ডাক্তার দেখালাম তো হচ্ছে একটা সিরাপ সাজেস্ট করলো, এটা খাওয়াইছিলাম, আর এমনিতে খাবারও খাওয়াই হচ্ছে যাতে রক্ত হয়। এখন এজ কত? এখন এজ হচ্ছে 4 বছর। এই দেখেন, আপনার কিন্তু ব্লাড ইনকম্পাটিবিলিটি প্রথম দিকে কেমন, ব্লাডের ইয়া কেমন ছিল, হিমোগ্লোবিন কত ছিল প্রথম দিকে? প্রথমে করছিলাম তখন এমন 9 আসছিল, এখন 10 মতো হয়েছে আর কি। হুম, তাহলে ইনকম্পাটিবিলিটিটা আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যান্টিবডিটা রিয়াকশন করে নাই, বুঝা গেছে? হুম, জি ভাইয়া। এই জন্য আর কি। কিন্তু এটা মোস্ট প্রবাবলি করে অনেক সময়। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই পরবর্তী ওয়েবিনারের ক্ষেত্রে সাজেশন নিয়ে নেবেন, হ্যাঁ, যে আমাদের এরকম এরকম। তো পরবর্তীতে আমরা কি, সেক্ষেত্রে যদি আপনাদের অ্যান্টিডোট দেয়, অ্যান্টিডোট নেবেন, বুঝা গেছে? তো অ্যান্টিডোট জি ভাইয়া। বেসিক্যালি আপনাদের সাজেস্ট করবে সেম ভাবে যদি ইয়ে করেন সেক্ষেত্রে, হ্যাঁ, এই আর কি। আচ্ছা, এরপর আমরা একটু নতুন টপিকে যাই আজকে। স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া, দেখা যায়। জি ভাইয়া, দেখা যায়। আচ্ছা, এখন আসি ইনফ্যাক্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। আচ্ছা, শীতের সময় যাই হোক, সবাই গ্রামে আছে অনেকে, হয়তো বা অনেকে আবার শহরে আছে, কিন্তু গ্রামে অনেক শীত, আমিও গ্রামে আসছি। যাই হোক, আমরা IRDS, এটার মিনিং হচ্ছে কি, ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। আচ্ছা, এই শব্দটি সম্পর্কে পরিচিত আছেন সবাই? আচ্ছা, জি ভাইয়া। ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম মানে হচ্ছে যে বাচ্চাদের বা ইনফ্যান্টদের শ্বাস প্রশ্বাসের বা রেসপিরেটরি যে আমাদের অ্যাক্টিভিটিস গুলো আছে বডিতে, সেই রেসপিরেটরি ক্ষেত্রে যদি মাল্টিপল প্রবলেম হয়ে থাকে। সিনড্রোম মানে হচ্ছে কি, মাল্টিপল প্রবলেমের, হ্যাঁ, মাল্টিপল প্রবলেম যখন একসাথে হয় তখন আমরা সেটাকে বলি কি, সিনড্রোম, ঠিক আছে? তো এই মাল্টিপল প্রবলেম গুলা রেসপিরেটরির ক্ষেত্রে যদি মাল্টিপল প্রবলেম গুলো একসাথে হয় বেবিদের, তো সেটাকে আমরা একসাথে বলি কি, ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এখানে আমরা একটু পড়ে দেখি কি বলছে। নিউনাটাল রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম usually occurs from a deficiency of surfactant due to either inadequate surfactant production
or surfactant inactivation due to immature lung formation. Prematurity affect both of these factor, thereby directly contributing to neonatal respiratory distress syndrome. আচ্ছা, এখন আসি, এখানে দেখেন বলছে যে সারফেক্টেন্ট নামে একটা ওয়ার্ড আছে। সারফেক্টেন্ট মানে কি কেউ জানেন? না ভাইয়া। আচ্ছা, সারফেক্টেন্ট মানে হচ্ছে, জি আচ্ছা, সারফেক্টেন্ট মানে হচ্ছে, আমি গত ক্লাসে মেবি বলেছিলাম, সারফেক্টেন্ট মানে হচ্ছে এক ধরনের লুব্রিক্যান্ট, যেমন ইঞ্জিন অয়েল। আমরা যেমন মোটর সাইকেল চালাই বা অন্যান্য যে ডিভাইস গুলো চালাই, সেই ডিভাইস গুলো চালানোর ক্ষেত্রে আমরা দেখি কি, যে তার মধ্যে একটা মোবিল, এক কথায় মোবিল বা হচ্ছে লুব্রিক্যান্ট জাতীয় জিনিস থাকে, যেটা ইঞ্জিনকে কি করে, অয়েলি করে রাখে, তাই না, স্লিপারি স্লিপারি করে রাখে। তো ঠিক সেম ভাবে আমাদের বডিও তো অনেকটা পার্টস পত্রের মধ্যে, তাই না? তো আমাদের বডির মধ্যে কি থাকে, আমাদের বডির মধ্যে লাঞ্চ। সো লাঞ্চ কিভাবে থাকে, একটার সাথে একটা এরকম করে লেগে থাকে। আমি স্ক্রিনটা অন করেছি একটু বোঝানোর জন্য। আহ, একটা অ্যালভিওলাসের সাথে একটা অ্যালভিওলাস এরকম ভাবে লেগে থাকে। তো এভাবে যখন লেগে থাকে, তখন কি হয়, আমরা যখন শ্বাস নেই তখন এটা এরকম ফুলে যায়, যখন শ্বাস ছেড়ে দিই তখন এরকম চিপসে যায়। দ্যাট মিনস কি, একটার সাথে একটা প্রতিনিয়ত ঘর্ষণ হচ্ছে, তাই না? প্রতিনিয়ত ঘর্ষণ হচ্ছে। তো এই যে আমাদের লাংসের মধ্যে, প্রত্যেকটা অ্যালভিওলাসের মধ্যে, প্রত্যেকটা যে ব্রঙ্কিয়াল ট্রির মধ্যে যে ঘর্ষণগুলো হচ্ছে, এই ঘর্ষণগুলো যদি কোনো অয়েলি সাবস্টেন্স ওখানে না থাকে, তাহলে একটা জিনিসের সাথে অন্য একটা জিনিস ঘর্ষণ লাগলে, প্রতিনিয়ত ঘর্ষণ লাগলে কি হবে, ক্ষয় হয়ে যাবে জিনিসটা, তাই না? ক্ষয় হয়ে যাবে। তো যখন ওইখানে কোনো একটা অয়েলি সাবস্টেন্স থাকবে, লুব্রিক্যান্ট জাতীয় কিছু থাকবে, তখন কি হবে, ওই ঘর্ষণটা কম থাকবে এবং ওইখানে কম শক্তি খরচ হবে এবং ওই জিনিসটা ভালো থাকবে। তো ঠিক সেম ভাবে সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকের লাঞ্চে এই সারফেক্ট্যান্ট নামক একটা অয়েলি সাবস্টেন্স দিয়ে রেখেছেন। সে অয়েলি সাবস্টেন্সটাকে কি বলছে, সারফেক্ট্যান্ট। তো এই সারফেক্ট্যান্টের কাজ কি, যে আমাদের লাঞ্চের অ্যালভিওলাই গুলো যাতে প্রপার ওয়েতে মুভমেন্ট করতে পারে, প্রপার ওয়েতে যাতে পাম্প করতে পারে, এয়ার পাম্প করতে পারে, ঠিক আছে? তো এখন আমরা আসি নিওনেটাল রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা এআরডিএস। এআরডিএসটা হচ্ছে যে কোনো লাঞ্চের মধ্যে, কোনো বেবির লাঞ্চের মধ্যে যদি এই সারফেক্টেন্ট বা এই অয়েলি সাবস্টেন্সটা যদি খুব কম থাকে, যদি খুব কম থাকে, সেই ক্ষেত্রে কি হবে, অবশ্যই এই লাঞ্চের মধ্যে অ্যালভিওলাই গুলো ঘর্ষণ ঘর্ষণ হইতে কি একটা অসুবিধা তৈরি হবে, স্বাভাবিক কথায়। তো এই অসুবিধার তৈরি হওয়ার ফলে কি হবে, আমাদের বেবিরা কি করবে, প্রপার ওয়েতে শ্বাস নিতে পারবে না, শ্বাস নিতে বাধা তৈরি হবে। তো এই যে ডেফিসিয়েন্সি অফ সারফেক্টেন্ট, মানে সারফেক্টেন্টের অভাবে আমাদের কি হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। অথবা আরেকটা কারণে, আমাদের সারফেক্টেন্ট ছিল, মনে করেন জন্মের সময় সারফেক্টেন্ট খুব ভালো মাত্রায় ছিল, বাট পরবর্তীতে কোনো কারণে এই সারফেক্টেন্ট যেখান থেকে প্রোভাইড হয় বা যেই সেলগুলা থেকে, আমাদের লাংসের যে কোষ সেলগুলা থেকে কিন্তু সারফেক্টেন্ট কি হয়, প্রোডাকশন হয় বা তৈরি হয়। সো সেলগুলো যদি সারফেক্টেন্ট ঠিকভাবে প্রোডাকশন না করে এবং এই সারফেক্টেন্ট যদি খুব দ্রুত নষ্ট হয়ে যায়, নির্ধারিত একটা সময় আছে এই সারফেক্টেন্ট থাকার, নির্দিষ্ট একটা সময় ওটা চেঞ্জ হয়ে যায় অটোমেটিক্যালি, নষ্টগুলো বের হয়ে যায় বডি থেকে আর আবার নতুন করে তৈরি হয়। তো এই যে তৈরি হওয়ার মাত্রাটা যদি নষ্ট হওয়ার মাত্রা থেকে কম হয় এবং নষ্ট হওয়ার মাত্রাটা যদি তৈরি হওয়ার মাত্রা থেকে বেশি হয়, সেক্ষেত্রে কি হবে, আমাদের বডিতে সারফেক্টেন্টের পরিমাণটা অ্যাকচুয়ালি কমে যাবে। তো কমে গেলে কি হবে, কমে গেলে মোস্ট প্রবাবলি তখন আমাদের এই এআরডিএস বা হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটা তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি আরো কিছু কারণে এই রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম তৈরি হয় কি ক্ষেত্রে, প্রিম্যাচুরিটি। প্রিম্যাচুরিটি কেমন, প্রিম্যাচুরিটি মানে হচ্ছে যে আমরা সাধারণত জেস্টেশনাল উইক কত ধরি বলেন তো, নর্মাল জেস্টেশনাল উইক কত, কত উইক, কত সপ্তাহ নর্মাল? 32, 30, 37, 37।
আর কে? থার্টি একজন থার্টি রোকসানা রুবি লিখছে 40 উইকস। আর কেউ? 30 38 38। আর কেউ? নর্মাল আমরা 37 ধরি, 36 টু 37। তো এই 36 টু 37 হচ্ছে নর্মাল ধরি। এখন কথা হচ্ছে যে যদি প্রি ম্যাচিউরড হয়, প্রি ম্যাচিউর মানে কি? মানে 35 উইকস এর আগেই, 37 হলে প্রি ম্যাচিউর না, 37 এর নিচে হলে প্রি ম্যাচিউর। হ্যাঁ, তো 37 এর নিচে যদি কোনো বেবি জন্ম হয়, তো সেক্ষেত্রে আমরা তাকে কি বলি? প্রি ম্যাচিউর। তো প্রি ম্যাচিউর বেবির ক্ষেত্রে কি হয় যে লাঞ্চটা ঠিকভাবে তৈরি হয় না। লাঞ্চটা যেভাবে তৈরি হওয়ার কথা ঠিক সেভাবে তৈরি হয় না। তো তৈরি না হওয়ার ফলে কি হবে, যে সারফেক্টেন্ট সেখানে প্রচুর পরিমাণে থাকবে না, হ্যাঁ, লাঞ্চ গুলো ঠিকভাবে ফর্ম করবে না, এক্ষেত্রেও বেবি শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। তো এই সিনড্রোমটাকে বলা হচ্ছে নিওনেটাল রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, বা IRDS, হ্যাঁ, ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। বোঝা গেছে? আচ্ছা, এখন কথা হচ্ছে কি কি কারণ হয়, কি কি কারণ এরকম হয়। হ্যাঁ, এখানে কিছু কারণ দেওয়া আছে। হ্যাঁ, সিমটম কি কি হয়, IRDS হলে কি কি সমস্যা হয়, সেই সমস্যাগুলো এখানে দেওয়া আছে। আপনার একটু এগুলো কাইন্ডলি পড়ে নেবেন, আমরা তাও ওখানে দিয়ে দিয়েছি আলাদা করে, পড়ে নেবেন। আচ্ছা, প্যাথোফিজিওলজি কেন হয় সেটা আমরা মাত্র জানলাম। ল্যাক অফ সারফেক্টেন্ট মানে হচ্ছে সারফেক্টেন্ট নামক এক ধরনের লিকুইডের অভাবে, এই ধরনের পদার্থের অভাবে। অ্যালভিওলার কোলাপস, ল্যাক অফ সারফেক্টেন্ট মানে সারফেক্টেন্ট কমে গেল, ল্যাক অফ মানে হচ্ছে কমে যাওয়া, ল্যাক অফ সারফেক্টেন্ট মানে হচ্ছে সারফেক্টেন্ট কমে গেল বা সারফেক্টেন্ট থাকলো না। এরপরে সারফেক্টেন্ট না থাকলে কি হবে, অ্যালভিওলাই গুলো কোলাপস করবে মানে চুপসে যাবে, একটার সাথে একটা লেগে থাকবে। তখন কি ডিক্রিজ গ্যাস এক্সচেঞ্জ। তখন গ্যাস এক্সচেঞ্জ মানে কি, লাংসের কাজ হচ্ছে লাংস থেকে অক্সিজেন আমাদের কি বডিতে দেওয়া, আর বডি থেকে কার্বন ডাই অক্সাইড লাংসে নেওয়া, এটা হচ্ছে লাংসের বডিগুলোর কাজ। কিন্তু লাংসের বডিগুলো যদি এই গ্যাস গুলো এক্সচেঞ্জ না করে, তাহলে কি হবে, আমাদের বডি পর্যাপ্ত অক্সিজেন পাবে? পাবে না। তো এই গ্যাস এক্সচেঞ্জটা কমে যাবে, ঠিক আছে? সো গ্যাস এক্সচেঞ্জ কমে গেলে কি হবে, আমাদের বডিতে অক্সিজেনের পরিমাণ কমে যাবে। তো বডিতে যদি অক্সিজেনের পরিমাণ কমে যায়, আমাদের ব্লাডে যদি অক্সিজেনের পরিমাণ কমে যায়, তাহলে সেই অক্সিজেনের পরিমাণটা আমাদের টিস্যু লেভেলে কমে যাবে। প্রত্যেকটা সেল অক্সিজেনের কারণে বেঁচে থাকে, তাই না? তো প্রত্যেকটা সেলে অক্সিজেনের পরিমাণ কমে যাবে। তো সেই কন্ডিশনটাকে কি বলা হচ্ছে, হাইপোক্সিয়া। হ্যাঁ, আমাদের টিস্যু লেভেলে অক্সিজেন কমে গেলে সেটাকে আমরা বলি কি, হাইপোক্সিয়া। আচ্ছা, হাইপোক্সিয়া যদি হয়ে যায় তাহলে সেটা কিসে পরিণত হবে, অ্যাসিডোসিসে পরিণত হবে। এরপরে কি হবে, পালমোনারি ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে যাবে। পালমোনারি ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে গেলে তখন কি হবে, তখন আমাদের পটল তুলতে হবে, ঠিক আছে? দ্যাট মিনস এটা হচ্ছে ডেঞ্জারাস একটা কন্ডিশন। পালমোনারি ভ্যাসো কনস্ট্রিকশন মানে হচ্ছে পালমোনারি যে অ্যালভিওলাই গুলো আছে, লাঞ্চের যে সেল গুলো আছে, সেগুলো টোটালি ভ্যাসো ডাইলেশনটা হবে না, মানে একদম কনস্ট্রিকশন হয়ে যাবে, মুভ করবে না এক কথায়। তো এটা হচ্ছে প্যাথোফিজিওলজি। আচ্ছা, এখন আমরা এটা প্রথমত চেস্ট এক্সরে করেও দেখতে পারি। এক্সরে করে বোঝা যায় অনেকটা। এরপর এক্সরে তে যদি বোঝা না যায়, আমরা পরবর্তী ব্যবস্থাপনা অনুযায়ী সিটি চেস্ট করাই বা MRI করাই। MRI করে অনেক সময় বোঝা যায়। আসছে রিস্ক ফ্যাক্টর গুলো কি কি, প্রি ম্যাচিউরিটি একটু আগে বললাম। এরপর আছে ম্যাটারনাল ডায়াবেটিস, মানে যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে, সিজারিয়ান বার্থ উইদাউট লেবার, মাল্টিপল জেস্টেশন, মেল ইনফ্যান্ট, ছেলেদের ক্ষেত্রে এটা রিস্ক বেশি থাকে। হ্যাঁ, এরপর আছে কি মাল্টিপল জেস্টেশন মানে তো জানেন, অনেকগুলো বেবি নেওয়া। এরপর আছে সিজারিয়ান বার্থ উইদাউট লেবার, মানে লেবার পেইন হয় নাই কিন্তু সিজারিয়ান সেকশন করা হয়েছে। সেক্ষেত্রেও ওই প্রবলেম গুলো হওয়ার চান্স থাকে। আচ্ছা, ডায়াগনোসিস সাধারণত আমরা এক্সরে দেখে করি অথবা ব্লাড গ্যাস মানে কি, ব্লাড গ্যাস কিভাবে চেক করা হয় বলেন তো একজন? ব্লাড গ্যাস রেসপিরেটরি অ্যাসিডোসিস এটা কিভাবে চেক করা হয়? যারা হসপিটাল, এবিজির মাধ্যমে। ABGর মাধ্যমে, রাইট, থ্যাংক ইউ সো মাচ। কে বলছেন? কামরুন নাহার। কেমন? থ্যাংক ইউ সো মাচ। আপনি কোথাও জব করেন কোন হসপিটালে? হ্যাঁ ভাইয়া, আমি কুর্মিটোলা জেনারেল হসপিটালে আছি।
আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো এবিজি, হ্যাঁ, এবিজির মাধ্যমে আমরা, এবিজি মানে কি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস। তো এবিজির মাধ্যমে আমরা অনেকগুলো জিনিস ওখানে দেখতে পাই। ওখানে হচ্ছে আমরা ব্লাডের পিএইচ দেখতে পারি, দেন হচ্ছে অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, দেন হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস। এরপরে আমরা আরো কিছু প্রোডাক্ট যেমন গ্লুকোজ, এরকম কিছু জিনিস আমরা এবিজির মাধ্যমে দেখতে পাই। তো এটা হচ্ছে আর্টারি থেকে ব্লাড টানা হয় এবং এবিজি মেশিনের মাধ্যমে, ছোট একটা স্টিকের মাধ্যমে এই জিনিসটা আমরা, টোটাল রিডিংটা আমরা পাই। যাই হোক, এরপর হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট আমরা কিভাবে দিব? ম্যানেজমেন্টটা হচ্ছে সারফেক্টেন্ট রিপ্লেসমেন্ট থেরাপি। হ্যাঁ, এটা হচ্ছে ইটি টিউবের মাধ্যমে, সারফেক্টেন্ট রিপ্লেসমেন্ট থেরাপির মাধ্যমে আমরা ম্যানেজমেন্ট করে থাকি, অথবা সিপ্যাপ আর মেকানিক্যাল ভেন্টিলেশন, এক কথায় সিপ্যাপ মেশিন অনেকে আমরা দেখেছি যারা আইসিইউতে কাজ করেন, বা এনআইসিইউ তে। সিপ্যাপ মেশিনের মাধ্যমে অথবা মেকানিক্যাল ভেন্টিলেশন মেশিনের মাধ্যমে আমরা বেবিকে কি করতে পারি? কৃত্রিম ভাবে শ্বাস প্রশ্বাস দিয়ে এই সারফেক্ট্যান্ট তৈরি হওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে পারে। এবং সারফেক্ট যাতে করে লাংস কোলাপস না করে, অ্যালভিওলাই গুলো কোলাপস না করে। আচ্ছা, থার্মোরেগুলেশনের মাধ্যমে, অথবা আইভি ফ্লুইড বা গ্লুকোজ, অথবা প্রিভেন্ট হাইপোক্সেমিয়া বা অ্যাসিডোসিস। আমরা এইগুলো, হাইপোক্সিমিয়াটাও প্রিভেন্ট করতে পারি, অ্যাসিডোসিসটাও প্রিভেন্ট করতে পারি। ঠিক আছে, হাইপোক্সিমিয়া মানে তো একটু আগে বললাম যে হাইপোক্সিমিয়া, হাইপোক্সিমিয়া আর হাইপোক্সিয়া কিন্তু আলাদা। হাইপোক্সিমিয়া মানে হচ্ছে আমাদের ব্লাডে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া, এবং ব্লাডে অক্সিজেনের পরিমাণ কমে গেলে তারপর গিয়ে আমাদের টিস্যু লেভেলে অক্সিজেনের পরিমাণ কমে যায়। সেটাকে আমরা বলি হাইপোক্সিয়া। আচ্ছা, সিমটম গুলো আমরা এখানে আবার দিয়েছি যে কি কি সিমটম আসলে হতে পারে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হলে। প্রথমে কি, ব্লু কালার লিপস, মানে ঠোঁট, তারপরে ঠোঁটের ইয়াগুলা, লিপস, ফিঙ্গার্স অ্যান্ড টোস। টোজ মানে কি, টো মানে হচ্ছে পায়ের পাতা, পায়ের পাতা, হাতের পাতা, এগুলো হচ্ছে ব্লু কালার হয়ে যায় অনেকটা। অনেক সময় আমরা দেখি না যে আমরা যদি হাতের আঙ্গুল কিছু সময় ধরে শক্ত করে বেঁধে রাখি তো কি হয়ে যায়? আমরা অনেক সময় দেখি যে হাতের মাথা অনেক সময় কালো হয়ে যায়, কালো মতো হয়ে যায়, তাই না? তো এই যে কালোর মতো হয়ে যায়, এর মানে কি? এটা একটা ব্লুইশ কালার হয়ে যায় কোথায়। তো ব্লুইশ কালার মানে হচ্ছে এই জায়গাতে অক্সিজেন সাপ্লাইটা কমে যায়, তো যার কারণে ওইখানে ডিঅক্সিজেনেটেড ব্লাড, মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড এক জায়গাতে জমা হয়ে যাওয়ার কারণে, আমরা অনেক সময় ব্লুইশ দেখি। ঠিক সেম ভাবে যদি আমাদের লাংস ঠিকভাবে অক্সিজেনটাকে আমাদের বডিতে না দেয়, তো আমাদের বডির সমস্ত পার্টে অক্সিজেনের পরিমাণ কমে যাবে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ স্বাভাবিকভাবে বেড়ে যাবে। তো বেড়ে গেলে আমরা সাধারণত আহ আমাদের বডির অন্যান্য পার্টে অত অবজার্ভ করতে পারি না, কারণ অন্যান্য পার্টের ব্লাড ভেসেল গুলো একটু ত্বকের ভিতরে থাকে, কিন্তু আমাদের হাতের যে তালু বা লিপ বা কর্নিয়া, স্ক্লেরা, এগুলোতে আমরা দেখি যে ব্লাড ভেসেল গুলো একটু উপরের দিকে থাকে। তো এই জন্য আমরা সাধারণত কর্নিয়া বলছি, স্ক্লেরা, তো এগুলো সাধারণত আমরা দেখে বুঝতে পারি যে না, এটা ব্লুইশ কালার হয়ে গেছে। তো আমরা ব্লুইশ কালার দেখলে বুঝবো যে না, সায়ানোসিসের সিনড্রোম। আচ্ছা, এরপর আছে কি, অ্যাপনিয়া হতে পারে। হ্যাঁ, মানে ঘন ঘন শ্বাস নিতে হবে, শ্বাস নিতে পারে বেবি। ডিক্রিজড ইউরিন আউটপুট, মানে ইউরিন আউটপুটটা কমে যাবে। এরপর আছে ব্রেথিং এর সময় যখন সে শ্বাস প্রশ্বাস নিবে তখন একটা সাউন্ড হবে, ব্যাড সাউন্ড হবে। এরপরে হচ্ছে র্যাপিড সলো ব্রেথিং হবে। তো এই সমস্যাগুলো হতে পারে। তো ট্যাকিকার্ডিয়া, সে দ্রুত, খুব হার্ট রেটটা দ্রুত হবে, এই সমস্যাগুলো হতে পারে। তো এটা প্রিভেনশন আমরা কিভাবে করব? তো আমরা সাধারণত অ্যান্টিনেটাল কর্টিকোস্টেরয়েড, যেটা কর্টিকোস্টেরয়েড ড্রাগ দিয়ে আমরা এটা প্রিভেন্ট করতে পারি, এআরডিএসটাকে। এছাড়াও আমাদের হসপিটাল আরো কিছু ড্রাগ আছে, কমন কিছু ড্রাগ আছে। তো আমরা মেইনলি আমাদের পরীক্ষা এটাই আসে, কর্টিকোস্টেরয়েড, অ্যান্টি কর্টিকোস্টেরয়েড, এটাই সাধারণত পরীক্ষা আসে। তো আমরা আজকে এই পর্যন্তই রাখতেছি আমাদের ক্লাস। তো আমরা আশা করি নেক্সট ক্লাসে আরো অনেকটা দূর আগাতে পারবো পিডিয়াট্রিক নার্সিং এ। তো আমরা এই আজকের ক্লাসে কিছু শিখতে পেরেছি এখন পর্যন্ত। জি ভাইয়া। ভাইয়া কিছু আচ্ছা। হোমওয়ার্ক দিয়ে দিয়েন। হ্যাঁ, আপনাদের হোমওয়ার্ক থাকবে, এই যে যে স্লাইড গুলো আজকে পড়ানো হলো এগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, বাট আপনারা এগুলা বাসায় একটু প্র্যাকটিস করবেন। আর যেহেতু একদম ধরে ধরে লাইন বাই লাইন সবকিছু বলা সম্ভব না, বেসিক যে জিনিস পরীক্ষা আসে আমরা ওই জিনিসগুলো টাচ করে গেছি। তো আপনারা চাইলে একটু ডিটেলস ওখান থেকে একটু পড়তে পারেন, দেখতে পারেন। এখানে যে খুব বেশি ডিটেলস দেওয়া আছে তাও না, ঠিক আছে।
তো এগুলো একটু দেখবেন, আর যদি কোনো প্রবলেম হয় আমাকে নক দিতে পারেন, ঠিক আছে? আমি আপনাদের সাথে আছি, কোনো সমস্যা নাই। পেডিয়াট্রিক ছাড়া আমি আরো আপনাদের কয়েকটা সাবজেক্ট নিব ক্লাস। সো আপনারা এই আমার সাবজেক্ট রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করলে আমি সলভ করে দিব। সো আজকের ক্লাস আমরা এ পর্যন্ত রাখছি।